2 মিনিট বাকি রয়েছে। কমিউনিকেশন ক্লাস, ক্লাস শেষ হওয়ার পর, অর্থাৎ ক্লাস যেখানে শেষ হবে আমি তারপর তোমাদের থেকে 4 মিনিট সময় নেবো। 2 মিনিট সময় নেবো ফিডব্যাকের জন্য, পরবর্তী 2 মিনিট সময় নেবো তোমার সিক্রেট কোড শেয়ার করার জন্য। অর্থাৎ অফিসিয়ালি ক্লাস শেষ হওয়ার পর আমি তোমাদেরকে 4 মিনিট সময় নেবো। এরপর যদি তোমরা থাকো তাহলে ফার্দার আমরা কথা বলবো, কিন্তু অফিসিয়ালি ক্লাস আমি মানে যেখানে ম্যাডাম ক্লাস শেষ করবেন আজকের ক্লাস, আমি তারপর মাত্র 4 মিনিট সময় নেবো, একদম গোনা 2 মিনিট নেবো ফিডব্যাকের জন্য, পরবর্তী 2 মিনিট সময় নেবো তোমাদের সাথে সিক্রেট কোডটা শেয়ার করার জন্য। এরপর তোমরা থাকলে তবে আমরা আরো কিছু কমিউনিকেট করব, যেগুলো আমার হয়তো কিছু বলার রয়েছে, যে পয়েন্টগুলো একটু ডিসকাস করার দরকার রয়েছে এরকম। এটা তোমরা থাকলে, তোমরা পারমিশন দিলে তবে আমরা শুরু করব। এখনো 2 মিনিট সময় বাকি রয়েছে, ঠিক 8টা থেকে ক্লাস শুরু হবে কমিউনিকেশনের ক্লাস। নেক্সট যেটা বলার, যে অবশ্যই রেগুলার ক্লাসগুলো করো। মানে বারবার বলছি, পার্সোনালি মেসেজ করে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস এর জন্য বললে কোনো কাজে লাগবে না। অন রেকর্ড লাইভ বলছি যে আমি এটা বিশ্বাস করি যে ধরো তোমার আজ হচ্ছে কি বার, সোমবার, ধরো আগামী রবিবার তোমার কোনো একটা পরীক্ষা রয়েছে, 30 তারিখ, 30শে মার্চ রবিবার কোনো একটা পরীক্ষা রয়েছে, সেটা নেট হতে পারে, যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষা ধরতে পারো, যে তোমার একটা পরীক্ষার ডেট রয়েছে, তুমি কোনো কারণে পরীক্ষা দিতে যেতে পারলে না, সেটা হতে পারে তোমার ফ্যামিলি ইস্যু, হতে পারে তোমার পার্সোনাল কোনো ইস্যু, হতে পারে শরীর খারাপ, বা এরকম হতে পারে তুমি পরীক্ষা হলে মানে পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়েছিলে বাড়ি থেকে, কিন্তু ট্রেনের গন্ডগোল, তুমি আলটিমেট 10টায় পরীক্ষা, তুমি 11:30টার পর গিয়ে পৌঁছেছো, যথারীতি তোমাকে এক্সাম হলে ঢুকতে দেবে না। তো তুমি কোনো শর্তে, কোনো কন্ডিশনে আমাকে বলতে পারো যে ওই পরীক্ষা তুমি আবারও তুমি অ্যাটেন্ড করতে পারবে, কমিশনকে বারবার চিঠি লিখে, মেল করে, কোনো কিছু? এটা যখন সত্যি নয়, তাহলে আমি এই রিল্যাক্সেশন কিন্তু কোনো অবস্থাতে পাবে না। অর্থাৎ শুধুমাত্র লাইভ ক্লাস করলে তার কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোট যাবে, আলটিমেট তুমি যদি সিক্রেট কোড শেয়ার করো তবে কিন্তু তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে, অন্যথায় কিন্তু কোনো অবস্থাতেই যাবে না। এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি চাই না গ্রুপের শান্তি নষ্ট হোক। তো গ্রুপে অনেকে রয়েছে শান্তিতে রয়েছে, তারা শান্তিতে বসবাস করুক, ওখানে সংসার করুক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের দরকার রয়েছে তারাই লাইভে আসছে, আর যারা লাইভে আসছে তাদের জন্য অসুবিধা নেই, তাদের জন্য এরকম ভাবে এক্সকিউজ দেওয়ার দরকার নেই। আর আবারও বলছি, তুমি আজ পর্যন্ত যা কিছু অ্যাচিভ করেছো তার মধ্যে কোনো কারণ নেই, কিন্তু কোনো কিছু অ্যাচিভ করতে পারোনি সেখানেই কারণ রয়েছে। একবার ভেবে দেখো এই লাইনটা, যে সত্যি কথা বললাম কিনা। আমি একবার দেখিনি ম্যাডাম জয়েন করে গেছেন কিনা, আমাকে বলবে যে লাইনটা সত্যি না মিথ্যা বললাম। যে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পেরেছো তার জন্য কোনো কারণ হয় না, কোনো কারণ নেই, কিন্তু তুমি অ্যাচিভ করতে পারোনি, কোথাও না কোথাও গিয়ে মিস করে গেছো, ফসকে গেছো, শেষ পর্যন্ত পৌঁছাতে পারোনি, তার জন্য হাজার একটা কারণ থাকে। তাই ওইগুলোকে বন্ধ করো, আঙুলটাকে আর এইভাবে নয়, আঙুলটাকে এইভাবে তোলো। সময় আসছে, অনেকটা আমরা ম্যাচিউর হয়ে গেছি। আমরা যারা এখানে রয়েছি, অন অ্যান অ্যাভারেজ এজ গ্রুপ কিন্তু প্রায় 28+, 26 থেকে 28+। তো এখন এই নেই মানে একে দোষ দিলাম বাবা মায়ের জন্য হয়নি, আমার বন্ধুরা বিট্রে করেছে, টিচাররা আমাকে ঠিকঠাক সহযোগিতা করেনি, ভগবান সেও আমাকে ঠিকঠাক করেনি, এই দোষগুলো দেওয়া বন্ধ করো। এখন থেকে আর আঙুল এইভাবে না, আঙুল এইভাবে। ম্যাডাম জয়েন করে গেছেন 8টা 1 বাজে, ম্যাডামের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে আবার জয়েন করবো। প্লিজ ম্যাডামকে কোঅপারেট করো। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে, কিন্তু তোমরা যে কোনো সময় কমিউনিকেট করতে পারবে কমেন্ট বক্সের মাধ্যমে। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা হ্যাঁ, গুড ইভিনিং স্যার, আমি ক্লাসটা শেয়ার করছি, আমি পিডিএফটা শেয়ার করতে পারছি। ম্যাডাম একটু অসুবিধার জন্য ম্যাডাম ফোনে ক্লাস করাচ্ছেন, একটু ম্যাডামকে কোঅপারেট করো, যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ, ম্যাডামকে প্লিজ কোঅপারেট করো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা তাহলে দেখা যাচ্ছে, কোনো প্রবলেম থাকলে তোমরা জানাবে। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা একটুখানি সিলেবাসটা নিয়ে আলোচনা করব। সিলেবাস পড়ার পর আমরা কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের কমিউনিকেশন এই টপিকটা পড়তে গেলে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সেই টার্মিনোলজি থেকেও আমাদের ভীষণ প্রশ্ন আসে। তা আমরা এখন জেনে নিই যে কমিউনিকেশন আমাদের কেন পড়তে হয়।
দেখো, কমিউনিকেশন পড়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যারা নেট সেট পাস করব এবং পরবর্তীকালে এমফিল পিএইচডি করব অথবা আমরা প্রফেসর হব, তো তাদের জন্য টিচিং স্কিল, হ্যাঁ, এইটা ডেভেলপমেন্ট করার জন্য কমিউনিকেশনের প্রয়োজনীয়তা আছে। আলটিমেটলি আমরা তো সবাই টিচারই হব, তাই না? এখন কমিউনিকেশন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি সঠিকভাবে কমিউনিকেট করতে না পারি, একজনের সাথে আরেকজনের যোগাযোগটা যদি সঠিক না থাকে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের খুব প্রবলেম হয়ে যাবে, যেটা যেটা কি হবে বলতো, যেটা কিনা আমরা আর পরবর্তীতে কারেক্ট করতে পারবো না। মনে করো আমরা যে পড়াতে যাচ্ছি, সেখানে টিচারের প্রধান রোল হচ্ছে এটাই যে তিনি যা বোঝাবেন স্টুডেন্টকে সেটা বুঝতে হবে। সেটা যেমন একটা রিলেভেন্ট টপিক হবে, তাহলে তিনি যেটা বোঝানোর চেষ্টা করবেন স্টুডেন্টকে সেটা বুঝতে হবে, তবেই কিন্তু টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে ইন্টারাকশন সেটা কমপ্লিট হবে। এখন এইটাকে আরো কত ভালোভাবে প্রেজেন্টেবল করা যায়, তার জন্যই কিন্তু কমিউনিকেশন শেখার এবং পড়ার দুটোরই গুরুত্ব রয়েছে। কমিউনিকেশন পড়ার মাধ্যম দিয়ে আমাদেরকে কমিউনিকেট করাও শিখতে হবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি সিলেবাসটা দেখি, প্রথমে দিয়েছে দেখো কমিউনিকেশন মিনিং, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশনের অর্থ কি, কমিউনিকেশন কেন আমরা পড়বো, তার বেসিক কি মিনিং রয়েছে, এক একজন থিওরিস্ট কিভাবে কমিউনিকেশনকে ডিফাইন করছেন। যেমন কমিউনিকেশন এই টার্মটাই যদি আমরা দেখি, এটা একটা ল্যাটিন শব্দ কমিউনিস থেকে এসেছে, যার অর্থ কি, কিছু শেয়ার করা, যার অর্থ হচ্ছে কিছু কমন বিষয়কে একজনের সাথে আরেকজনকে শেয়ার করা। দেখবে আমরা কোনো অবস্থাতেই, যতদিন আমরা বেঁচে থাকি না কেন, কোনো অবস্থাতেই কিন্তু আমরা কমিউনিকেশন ছাড়া চলতে পারি না। কমিউনিকেশন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা যদি একা থাকি, তাহলেও আমরা কোনো না কোনো কিছু চিন্তা করি, কিছু বলার চেষ্টা করি, কিছু ভাবি, কিছু কাজ করি, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের জীবনের এক প্রকার কমিউনিকেশন বা যোগাযোগের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো এইভাবে দেখলে কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ অর্থ কিন্তু থেকে যায়। এরপরে হচ্ছে শ্রেণী বিভাগ, যোগাযোগ বা কমিউনিকেশনের শ্রেণী বিভাগগুলো কি কি, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যদি আমরা বলি, তাহলে তার মধ্যে রয়েছে ভার্বাল, নন ভার্বাল। এবার ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন তো আমরা জানি, যেখানে শব্দের ব্যবহার হয় অর্থাৎ ভাষার ব্যবহার হয়, সেটাকে আমরা ভার্বাল কমিউনিকেশন বলি। আর যেখানে শব্দের ব্যবহার বা ভাষার ব্যবহার ল্যাঙ্গুয়েজ ধরেই আমরা করব, সেটা হয় না, সেটাকে আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলে থাকি। এখন এই ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন ছাড়াও আরো অনেক ধরনের কমিউনিকেশন রয়েছে। যেমন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, দুজন ব্যক্তির মধ্যে আমরা কিভাবে কমিউনিকেট করব। তারপরে ধরো ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, কোনো একজন ব্যক্তি তার নিজের সাথে কিভাবে কমিউনিকেট করবে, ঠিক আছে? ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন মানে হচ্ছে সহযোগাযোগ মাধ্যম, যেটা আমরা বলি। তারপর ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন, এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিকেশনের টাইপস রয়েছে। তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন কথাটার মানে হচ্ছে এই যোগাযোগের কি কি বৈশিষ্ট্য, কোন কোন বৈশিষ্ট্য পূরণ হলে কমিউনিকেশনকে আমরা বলবো যে সেটা কমিউনিকেশন হতে পারে। যেমন একটি রিলেভেন্ট টপিকের ওপর কমিউনিকেট করতে হবে, কমিউনিকেশন অত্যন্ত প্রিসাইজ হবে, হ্যাঁ, মানে সহজ সরল ভাবে আমরা কিন্তু কমিউনিকেট করব। যার সাথে প্রথম আমার আলাপ হয়েছে, আমরা যার সাথে প্রথম পরিচিত হতে চাইছি, সেখানে যদি আমরা কি করি না, মনে করো সেখানে যদি আমরা অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করি, তাহলে আমার বক্তব্য সে কিন্তু বুঝতে পারবে না। তাহলে দুজনের মধ্যে হওয়া যে কমিউনিকেশন, সেটা কিন্তু ল্যাক হয়ে যাবে। সেই জন্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, এগুলো যখন আমরা করতে চাইবো, তখন কিন্তু কমিউনিকেশনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে বুঝতে হবে। এখন এই যে যেটা দেখো সেকশন বি তে রয়েছে, সেখানে রয়েছে এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশনের প্রয়োজনীয়তা কি, কেন কমিউনিকেশনকে অনেক বেশি এফেক্টিভ হতে হবে অর্থাৎ প্ররোচনামূলক হতে হবে, এটার কি কারণ? তো এইটার কারণই হচ্ছে এটা যে কমিউনিকেশন যখন আমরা করব, সেখানে আমরা ভার্বালি করব নাকি নন ভার্বালি করব। ভার্বালি যদি কমিউনিকেশন করে থাকি, তাহলে সেখানে ভাষার ব্যবহার হচ্ছে, শব্দের ব্যবহার হচ্ছে, তার মাধ্যম দিয়ে এখন যেরকম ভাবে আমি যেটা বলছি, তোমরা যেটা শুনছো, এটা ওয়ান টাইপস অফ ভার্বাল কমিউনিকেশন। কিন্তু এই কমিউনিকেশনকে অনেক বেশি আইকনিক করে তুলতে গেলে বা অনেক বেশি এফেক্টিভ করে তুলতে গেলে কিন্তু নন ভার্বাল কিছু কিউজ এর প্রয়োজনীয়তা আছে।
যেমন কোনো না কোনো সাইন, কিছু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কিছু প্রতীকীর ব্যবহার করে, কিছু গ্রাফিক্স দিয়ে আমরা কমিউনিকেশনের বিষয়টাকে বুঝতে পারবো। সেই জন্য সেটাকে আমরা বলে থাকি নন ভার্বাল কমিউনিকেশন। তারপরে হচ্ছে ইন্টারকালচারাল কমিউনিকেশন। ইন্টারকালচারাল কমিউনিকেশন বিষয়টা কি? দুটো সংস্কৃতির মানুষের মধ্যে যখন কমিউনিকেশন হয় তখন তাকে আমরা বলে থাকি ইন্টারকালচারাল কমিউনিকেশন। তো দুজন ব্যক্তির মধ্যে থাকা কমিউনিকেশন, যখন একজন ব্যক্তির যে ধারণা, যে সংস্কৃতিতে সে বড় হয়ে উঠেছে, হ্যাঁ, বা ব্রন অ্যান্ড ব্রট আপ বলতে পারি, তো সেটা কিন্তু অন্যজন ব্যক্তির সাথে কিভাবে রিলেটেড হচ্ছে, একজনের সংস্কৃতি মধ্যে যে সমস্ত চিন্তাধারা রয়েছে অন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিকেও যখন সে খুব গুরুত্ব সহকারে অ্যাডাপ্ট করতে পারছে, সেখানে কোনো রকম কোনো ব্যারিয়ার্স আসছে না, তো সেটাই কিন্তু ইন্টার কালচারাল কমিউনিকেশন বা আন্তর সাংস্কৃতিক যোগাযোগ মাধ্যম। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশন কিছুই না, এটাও খুব সোজা একটা বিষয়। ধরো লার্জ গ্রুপ আর স্মল গ্রুপ, এই দুটোকে আমরা যদি মোটামুটি সেপারেট করে বুঝি, তাহলে লার্জ গ্রুপ কমিউনিকেশন কি? যেখানে একাধিক জনসংখ্যা নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়, এবং এটা একটা ক্লাসরুমের মধ্যেও হতে পারে, আবার কোনো একটা অফিসিয়াল পারপাসেও কিন্তু কমিউনিকেশন এরকম লার্জ গ্রুপ কমিউনিকেশন হতে পারে। আর স্মল গ্রুপ কি? যেখানে সদস্য সংখ্যা কম, কিন্তু কোনো একটা কনসেপ্ট আমাদের কোনো একজন টিচার দিয়ে দিলেন, এবং সেখানে হচ্ছে দুই বা ততোধিক যে ব্যক্তি রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের কমিউনিকেশন সম্ভব হয়। সেই ধারণাটাকে কতটা আমরা ডিটেলসে পড়তে পারবো বা বুঝতে পারবো, তার উপর ভিত্তি করে কিন্তু স্মল গ্রুপ অ্যান্ড লার্জ গ্রুপ কমিউনিকেশন পসিবল হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন। কমিউনিকেশনের টোটাল যা যা রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টাইপস অফ কমিউনিকেশন আর ক্লাসরুম কমিউনিকেশন, এটা আমাদেরকে পড়তেই হবে। ক্লাসরুম কমিউনিকেশনের সাথে এফেক্টিভ কমিউনিকেশনও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো ক্লাসে একজন টিচার যখন পড়াতে যাচ্ছেন ক্লাসের মধ্যে, তো তিনি কিভাবে স্টুডেন্টদেরকে পড়াবেন? তিনি কি স্টুডেন্টদেরকে রোট লার্নিং শেখাবেন, নাকি ডিসিশন মেকিং লার্নিং শেখাবেন, হ্যাঁ, নাকি ডিসকভারি মেথডে পড়াবেন? কি মেথডে পড়াবেন সেটাও কিন্তু টিচারের উপর ডিপেন্ড করছে। কারণ যিনি টিচার তিনি সর্বদাই কি করতে চান? তিনি সর্বদাই স্টুডেন্টকে গাইড করতে চান, এবং কোন ক্লাসের স্টুডেন্ট পড়াচ্ছেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে। একজন টিচার ধরো তিনি যখন এমএলটি করছেন, অর্থাৎ মেমোরি লেভেল অফ টিচিং এর মধ্যে আসছেন, তখন কিন্তু স্টুডেন্টকে কিভাবে শেখাবেন? তখন স্টুডেন্টকে কিছু গ্রাফিক্স দেখিয়ে, বা গ্রাফিক্স বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা সব ক্লাসের ক্ষেত্রেই আমি ধরে নিলাম যায়। তো যে রোট লার্নিং মানে হচ্ছে মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যার মাধ্যম দিয়ে প্রথমে এমএলটি লেভেলে যারা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সেটা শেখে। তারপরে যখন সেটা রিফ্লেক্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর দিকে যাচ্ছে, তো সেখানে টিচারের সাথে সাথে স্টুডেন্ট নিজে কিছু করার চেষ্টা করে। তো সেখানে কিন্তু টিচার একজন মেন্টর হিসেবে থাকছেন, এবং প্রাইমারি রোলটা কিন্তু সেখানে স্টুডেন্টের থাকছে, আবার কখনো কখনো টিচারও কিন্তু তাকে গাইড করছেন। তারপর যখন রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং আমরা দেখবো, সেখানে গিয়ে দেখবো স্টুডেন্টরা সেলফ লার্নিং করছে, মানে সস অধ্যয়ন যেটা আমরা বলে থাকি, সেই রকম ভাবে তারা কিছু নিজে নিজে শিখছে। এখানে রোট লার্নিং এর বিষয় থাকে না। তো ক্লাসরুম কমিউনিকেশনকে এফেক্টিভ করে তুলতে গেলে আমরা কিভাবে কোন মেথডে পড়াশোনা করব বা পড়াবো, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এতক্ষণ হলো কমিউনিকেশনের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ। এখানেও আরো দুটো শ্রেণী বিভাগ আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ক্লাসরুম কমিউনিকেশন যে সবসময় ফর্মাল হবে তা কিন্তু নয়। দেখবে টিচার আর স্টুডেন্টের মধ্যে যে ইন্টারাকশন, সেটা যদি ফর্মালি অ্যাজ ওয়েল অ্যাজ ইনফর্মালি হয়, তাহলে কিন্তু সেই ক্লাসরুম কমিউনিকেশন কি হবে না, অনেক বেশি এফেক্টিভ হবে। এখন টিচার যা বলছে স্টুডেন্টের উচিত কি সেটাকে বোঝার চেষ্টা করা। ঠিক আছে, তো ইনফর্মাল কমিউনিকেশন যখন আমরা আমাদের বন্ধুদের সাথে কমিউনিকেট করে থাকি, আমাদের সমবয়সী কিছু ফ্রেন্ডস রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদের মধ্যে কমিউনিকেট হয়। তারপরে মনে করো আমরা আমাদের পরিবারের যারা লোকজন রয়েছেন তাদের সাথেও আমরা কমিউনিকেট করে থাকি। এখন বুঝতে হবে যে তাদের সাথে কমিউনিকেট করা, আমার থেকে যারা ছোট তাদের সাথে কিরকম ভাবে কমিউনিকেট করব, আর আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে কিভাবে কমিউনিকেট করব, এটাও কিন্তু ফর্মাল আর ইনফর্মালের মধ্যে পড়ে যায়। এরপরে সেকশন ডি তে রয়েছে দেখো ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন। তো এফেক্টিভ কমিউনিকেশন
সবসময় যে খুব স্মুথলি হবে সেটা কিন্তু নয়। এফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে তার কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো পূরণ করতে হয়, ঠিক আছে, কিন্তু সেই এফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে তার কিছু বেরিয়ার্স হয়ে যায়। বেরিয়ার্স কথাটার মানে কি বলতো? বেরিয়ার্স কথাটার মানে হচ্ছে বাধা, ঠিক আছে, বা আমরা যেটাকে আরো ভালো ভাষায় বলে থাকি গোলযোগ। এই বাধাটা কেন হয়? এই বাধাটা হচ্ছে কমিউনিকেশন কখনো কিন্তু ব্রেক করতে পারে না, মানে কমিউনিকেশন ছাড়া আমরা কখনো থাকতে পারি না, কিন্তু যখন আমরা কমিউনিকেট পার্টিকুলারলি করতে চাইছি বা করতে যাচ্ছি তখন কি হচ্ছে, তখন কিছু না কিছু দেখবে আমরা সমস্যার সম্মুখীন হই। হয়তো আমি ক্লাসরুমের মধ্যে রয়েছি, ক্লাসরুমে অনেকজন স্টুডেন্ট রয়েছে, এবার ক্লাসে আমি যখন পড়াতে যাচ্ছি তখন দেখলাম লাইট নেই, পুয়ার লাইটিং কন্ডিশন। তারপরে হচ্ছে যে এনভায়রনমেন্টটা রয়েছে সেই এনভায়রনমেন্টটা প্রপার নয়, সিটিং অ্যারেঞ্জমেন্টটা প্রপার নেই। তো এইগুলো সব হচ্ছে ফিজিক্যাল বেরিয়ার্স এর মধ্যে পড়ছে। তারপর কোনো একজন ব্যক্তির, হ্যাঁ, তার ধরো খুব হেডেক হচ্ছে, মাথার যন্ত্রণা করছে, সে তার জ্বর এসেছে, ফিভার এসেছে, তখনও সেটা সেই ফিজিক্যাল বেরিয়ার্স এর মধ্যে পড়ছে, তখন সে কখনোই কনসেন্ট্রেট করতে পারছে না। তারপরে ভাষাগত তো সমস্যা লেগেই থাকে, তাকে আমরা বলে থাকি সিমান্টিক্স বেরিয়ার। সিমান্টিক্স বেরিয়ার্স মানে হচ্ছে ভাষাগত সমস্যা, আমার ল্যাঙ্গুয়েজের সাথে অন্য আরেকজন ব্যক্তির ল্যাঙ্গুয়েজ কিন্তু কখনো মেলে না, তো সেইটা কিন্তু এক ধরনের বেরিয়ার্স হয়ে যায়। তো আমরা যখন এটা পড়বো সেকশন ডি, তোমাদের আজকের যে ক্লাসটা, এটা তো আমি একটা ওভারভিউ ক্লাস রেখেছি, পরবর্তী ক্লাসে আমরা এই সেকশনগুলো নিয়ে আলোচনা করব। তবুও আজকের ক্লাসে মোটামুটি ভাবে আমি এই সেকশন এ তে যেটা রয়েছে কমিউনিকেশন মিনিং, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, এইটা নিয়ে আমি আলোচনা করে দেব। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মাস মিডিয়া এন্ড সোসাইটি। মাস মিডিয়া এন্ড সোসাইটি বলতে আমরা কি বুঝি, যে আমাদের জীবনে মাস কমিউনিকেশনের গুরুত্ব কতটা। মনে করো যারা এই যে জার্নালিজম নিয়ে পড়াশোনা করে, সাংবাদিকতা, সংবাদপত্রের যারা কাজ করে, তো সেটা একটা মাস মিডিয়া কমিউনিকেশন বলতে পারো। যে মাধ্যম দিয়ে কমিউনিকেশন যখন আমরা করছি সেখানে কি হচ্ছে, সেখানে একটা এমন মিডিয়া থেকে লার্জ নাম্বার অফ অডিয়েন্সের কাছে যখন কোনো না কোনো খবর পৌঁছে যাচ্ছে, একজন অডিয়েন্স কিন্তু আরেকজনকে চেনে না, তাহলে সেখানে মাস মিডিয়ার দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে হেটারোজেনাস পিপল থাকে। হেটারোজেনাস পিপল মানে আমরা যারা সেই খবরটা নিচ্ছি একজন আরেকজনকে যেমন ভাবে চিনি না, তেমনি কিন্তু সবাই যে সমগোত্রীয় তাও কিন্তু নয়। মনে করো আমি একটা নিউজ পেপারের থ্রু দিয়ে কোনো না কোনো খবর পাচ্ছি, এবার সেই নিউজ পেপারের থ্রু দিয়ে আমি যে খবরটা পাচ্ছি সেখানে আমার মতো অন্যান্য অনেক ব্যক্তি রয়েছে, তো আমি আমার যে বয়স তার সাথে আরেকজনের যে বয়স সেটা কিন্তু কখনোই মেলে না, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে হেটারোজেনাস পিপল কিন্তু এই মাস মিডিয়ার অন্তর্গত হতে পারে, মানে মাস কমিউনিকেশনের আওতাভুক্ত হতে পারে। আর আরেকটা হচ্ছে অ্যানোনিমাস পিপল। অ্যানোনিমাস কথাটার মানে হচ্ছে একজনের সাথে আমরা আরেকজন পরিচিত নই, বা কোনো একটা জায়গাতে টিভি চলছে, খেলা হচ্ছে, যে কোনো খেলা, হ্যাঁ, এবার ধরো সেই খেলাটা প্রত্যেকেই দেখতে যেতে পারে, এবার সেখানে ছোট বাচ্চা থেকে একজন বয়স্ক মানুষ প্রত্যেকেই যেতে পারেন। তো সেই জন্যই বলছে যে হেটারোজেনাস পিপল এবং অ্যানোনিমাস অডিয়েন্স এরা কিন্তু প্রত্যেকেই এই মাস কমিউনিকেশনের অন্তর্গত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি বেসিক টার্মিনোলজিতে একটু পরে আসছি, আমি আগে একটু সিলেবাস ওয়াইজ তোমাদের পড়িয়ে দিই। কোথায় গেল এটা? আচ্ছা এইটা তাহলে তাই হয়। আচ্ছা ঠিক আছে, আগে টার্মিনোলজি গুলোই করে নিই। এই লেখাটা কোথায় রয়েছে একটু দেখতে হবে। বেসিক টার্ম অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের বেসিক টার্ম গুলো একটু আমরা জানবো। প্রথমেই আছে দেখো অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং কাকে বলে? অ্যাক্টিভ কথাটার মানে বুঝতে পারছো যে সক্রিয়, আর লিসেনিং মানে হচ্ছে শ্রবণ। তো এই সক্রিয় শ্রবণ মাধ্যমটা ঠিক কি? সক্রিয় শ্রবণ মাধ্যমে কমিউনিকেশনের ক্ষেত্রে এটা কিভাবে কার্যকরী হয় বলছে দেখো, অ্যাক্টিভ লিসেনিং ইজ দ্য প্র্যাকটিস অফ preparing to listen, observing what verbal and non-verbal message are being sent, and then providing appropriate feedback for the sake of showing attentiveness to the message being presented. তার মানে অ্যাক্টিভ লিসেনিং কখন এটি কার্যকরী হয়?
অ্যাক্টিভ লিসেনিং বিষয়টা হচ্ছে এরকম, যখন একজন টিচার কিছু বলছেন বা সেন্ডার যিনি কোনো মেসেজ রিসিভারের কাছে পৌঁছে দিচ্ছে, রিসিভার সেই মেসেজটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে রিসিভ করলো, বা সেটা যদি এনকোডিং করা থাকে রিসিভার কি করবে, সেটাকে ইন্টারপ্রিট করবে বা ডিকোড করবে, এবং সেটাকে সেই রিসিভার গ্রহণ করার পর কি করবে, তার একটা প্রপার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়টাকেই বলা হয় অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে সক্রিয় শ্রবণ ব্যবস্থার মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক আসার কিন্তু সম্ভাবনা থাকে। এই অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক যদি না আসে, তাহলে কিন্তু আমরা বলতে পারি না কমিউনিকেশনের যে প্রসেস, সেই কমিউনিকেশনের প্রসেসটা কমপ্লিট হলো। সেজন্য অ্যাক্টিভ লিসেনিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে বলছো দেখো এজেন্ডা। এজেন্ডাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্ম, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। এজেন্ডা মিন্স লিস্ট অফ অল টপিক টু বি ডিসকাসড ডিউরিং এ মিটিং। কোন একটি মিটিং, সেটা হতে পারে অফলাইন, সেটা হতে পারে অনলাইন, একটি মিটিং কন্ডাক্ট করে যখন সমস্ত টপিককে, সমস্ত বিষয়কে, হ্যাঁ আমরা কি করতে পারি, সমস্ত বিষয়কে ডিটেইল ডিসকাস করতে পারি, আলাপ আলোচনা করতে পারি, সেটাকে বলা হচ্ছে এজেন্ডা। যখন ধরো সেমিনার হয়, সেমিনারে তো একটা পার্টিকুলার টপিক প্রেজেন্ট করা হয়, তোমরা যারা পেপার প্রেজেন্ট করেছো তোমরা জানো সেমিনারে কিন্তু সেটা করা হয়। কিন্তু সেই সেমিনারটা যখন অফলাইনের থ্রু দিয়ে হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ওয়েবিনার, তাই না? ওয়েবসাইটে বা ইন্টারনেটের থ্রু দিয়ে হচ্ছে, তো সেখানেও কিন্তু প্রেজেন্ট করা যায়। এখন এই যে এজেন্ডা বিষয়টা, এজেন্ডাতে বলছে যে কোনো একটা বিশেষ পার্টিকুলার টপিক না, এখানে কি হয়, এখানে কিন্তু লিস্ট অফ অল টপিক, সমস্ত বিষয়কে একটি কর্মসূচির অন্তর্গত করে সেটাকে প্রেজেন্ট করার কথা বলা হয়। এটাও কিন্তু আমরা যখন দেখবো যে রিসার্চ পড়বো বা টিচিং পড়বো, সেটার সাথেও যেমন রিলেটেড, কমিউনিকেশনের সাথেও কিন্তু রিলেটেড। ঠিক আছে, এরপরে হচ্ছে কমিউনিকেশনের আরো দুটো টাইপস আমরা মোটামুটি পাই, সেটা সিনক্রোনাস কমিউনিকেশন আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। তোমাদের এখান থেকে দৃষ্টান্ত তুলে বা এক্সাম্পল তুলে প্রশ্ন দিতে পারি। সিনক্রোনাস কমিউনিকেশন কাকে বলে আর অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন কাকে বলে? Asynchronous communication is also known as non-simultaneous communication, during which participants engage in the process at different time. যখন কোনো দুজন পার্টিসিপেন্ট তারা কি করছে, তারা একজন আরেকজনকে কোন একটা মেল পাঠালো বা কোন একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো, একজনের সাথে আরেকজনের যে কানেকশন, সেই কানেকশনটা রিয়েল টাইমে হচ্ছে না বা সেম টাইমে হচ্ছে না, তাকে আমরা বলে থাকি অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। কমিউনিকেশনে যদি ইনস্ট্যান্ট ফিডব্যাক আসে, সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে আমরা বলে থাকি সেই কমিউনিকেশন হচ্ছে রিয়েল টাইমে সম্ভব বা সেম টাইমে সেই ধরনের কমিউনিকেশন সম্ভব, তাকে বলা হয় সিনক্রোনাস কমিউনিকেশন। আর কমিউনিকেশন যখন রিয়েল টাইমে হয় না, একজনের সাথে আরেকজনের হওয়া কমিউনিকেশনের যে টাইম, সেটা খুব ডিলেড হয়ে যায়, ফিডব্যাক ডিলেড হয়, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। ঠিক আছে, এটাই হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনের দুটো পার্থক্য। এবারে কিছু এক্সাম্পল আমরা দেখে নেব অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনের। প্রথমেই আসছে ইমেল, তারপরে ভিডিও রেকর্ডিং টুল। ভিডিও কনফারেন্সিং যদি বলতো, তাহলে কিন্তু সেখানে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই করার পসিবিলিটি থাকতো। ভিডিও রেকর্ডিং টুল কথাটার মানে হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যম দিয়ে তুমি ভিডিওটা রেকর্ড করবে, সেটাকে পরবর্তীকালে বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন গ্রুপে কি করা হবে না, সেটাকে আপলোড করে দেওয়া হবে। মনে করো তোমরা যারা ক্লাস করছো, তারা প্রত্যেকে লাইভ ক্লাস করতে পারলে না, তাহলে লাইভ ক্লাস করতে না পারার জন্য তোমাদের এই ফ্যাসিলিটিটা দেওয়া হলো যে পরবর্তীতে সেই লাইভ ক্লাসটা, গোটা ক্লাসটা রেকর্ড করে কি গ্রুপে বা অ্যাপসে সেটা আপলোড করে দেওয়া হবে। তাহলে এটাই হচ্ছে ভিডিও রেকর্ডিং টুলস। রেকর্ডেড কথাটার মানে হচ্ছে সেটা আর কোনো রিয়েল টাইমে নেই, সেটা যেটা রিপিট টেলিকাস্ট, সেইটা কিন্তু আমরা দেখছি, সেটা আমরা রেকর্ডিংটা দেখছি। আচ্ছা, নলেজ বেস সফটওয়্যার, এমন কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো আমাদের নলেজকে এমফাসাইজ করতে সাহায্য করে, এবং সেই ধরনের সফটওয়্যারগুলোতেও যে কমিউনিকেশন হয়ে থাকে, তুমি ধরো কোনো জায়গায় মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দেওয়ার পর অনেক সময় ইনস্ট্যান্ট রিপ্লাই পাও, মানে মক টেস্টের আনসার বুঝতে পারো, আবার অনেক সময় কি সেটা উত্তর দে, মানে সেটা হচ্ছে যে কারা কারা কত স্কোর করলো সেটা কিন্তু দেয়া হয়, বা কোনো ডেটা তুমি নিচ্ছ, সেটাও যে নলেজ বেস সফটওয়্যার, যে কোনো সফটওয়্যারের মাধ্যম দিয়ে তুমি নিতে পারো, যে কোনো ওয়েবসাইটে গিয়ে নিতে পারো, সেইগুলোকে বলা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনের যে এক্সাম্পল সেটা। তারপরে মেসেজিং সফটওয়্যার, ক্লাউড কোলাবোরেশন প্ল্যাটফর্ম,
ব্লগ এগুলো সবই কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনের দৃষ্টান্ত। ব্লগ আর ব্লগস কথাটার মানে হচ্ছে যেটা আমরা ধরো কোনো ডায়েরি লিখলাম বা কিছু লিখলাম, কোনো মেসেজ, পরবর্তীতে কি সেইটাকে আমাদের মেসেজটা আর কেউ পরবর্তীতে এডিট করতে পারে না, বা আমরা যেটা লিখলাম যে মেসেজটা আপলোড করলাম ব্লগে, এখন তো ব্লগ ধরো ইউটিউব খুললেই আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ব্লগস রয়েছে, শিক্ষামূলক কিছু ব্লগস রয়েছে, ঠিক আছে? তো সেইগুলো কি হচ্ছে না, সেইগুলো কিন্তু আমরা যেমন ভাবে আর পরে এডিট করতে পারছি না, ঠিক তেমন ভাবে ইনস্ট্যান্ট রিপ্লাইও আসে না। এইগুলোকে আমরা বলে থাকি অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনের দৃষ্টান্ত। এরপরে হচ্ছে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন। সেম টাইম কমিউনিকেশন ইজ পসিবল, ইট ইজ অলসো নোন অ্যাজ স্টিমুলাস কমিউনিকেশন। তো সিঙ্ক্রোনাস কমিউনিকেশনকে আমরা বলে থাকি যে যেটা রিয়েল টাইমে হয় সেই ধরনের কমিউনিকেশন সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের দৃষ্টান্ত। যেমন লাইভ কমিউনিকেশন, ভিডিও কনফারেন্সিং, টেলিফোন কনভারসেশন আর ইনস্ট্যান্ট মেসেজিং। যখন কোনো কিছু চ্যাট করা হয় গ্রুপে, ধরো গ্রুপে কোনো একজন অ্যাডমিন রয়েছেন, তিনি মেসেজটা করলেন এবং আমাদের কাছেও হচ্ছে সেই গ্রুপে রিপ্লাই করার অপশনটা ওপেন করা আছে, তাহলে আমরা রিপ্লাইটা সেটা করতে পারি। আজকে ক্লাস হতে পারে বা বিজনেস পারপাসে কোনো মিটিং, যে কোনো কিছু। ইনস্ট্যান্ট মেসেজিং মানেই হচ্ছে সেটা সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের দৃষ্টান্ত। লাইভ কমিউনিকেশনে ইনস্ট্যান্ট ফিডব্যাক আসে। এক কথায় মনে রাখবে, যে সমস্ত বিষয়গুলোতে ইনস্ট্যান্ট ফিডব্যাক আসে সেগুলোকে আমরা রিয়েল টাইম কমিউনিকেশন বলে থাকি, আর যেগুলোতে হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক আসে না সেগুলোকে আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন বলে থাকি। ঠিক আছে? এটা ফিডব্যাকের উপর ভিত্তি করে কিন্তু করা হয়। one person talk and another person listen and replies. একজন ব্যক্তি কোনো কিছু বলে, অন্যজন ব্যক্তি সেটা রিসিভ করে এবং তার রিপ্লাই করার চেষ্টা করে। এটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনের সাথে সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের পার্থক্য। এবারে হচ্ছে প্যাসিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে সক্রিয় শ্রবণ মাধ্যম, ঠিক তার বিপরীতে রয়েছে প্যাসিভ লিসেনিং। যখন কোনো একজন রিসিভার, বা প্যাসিভ লিসেনিং মিন্স টু লিসেন উইদাউট রেসপন্ডিং। কোন একজন রিসিভার, ধরো একজন স্টুডেন্ট টিচারের কথা শুনলেন, টিচারের কথা শুনলো, শুনে কিন্তু সে সেটা হয়তো বা বুঝলো, কিন্তু সে কখনোই কোনোভাবে সেটা আর রিপ্লাই করার চেষ্টা করে না। উইদাউট রেসপন্ডিং, সে কোনো রকম কোনো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে না। তো সে তো শুনলো বিষয়টা, কিন্তু সে কিন্তু নিষ্ক্রিয়ভাবে সেটাকে বোঝার চেষ্টা করলো। এই জন্য আমরা এই ধরনের যে কমিউনিকেশন সেটাকে বলে থাকি প্যাসিভ লিসেনিং। কমিউনিকেশন বলবো না, যে লিসেনিং মানে হচ্ছে যে শ্রবণের যে মাধ্যম সেটা হচ্ছে নিষ্ক্রিয় শ্রবণ। এরপর হলো ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিং বলতে কি বোঝানো হয়েছে? ব্রেনস্টর্মিং ইজ it taken designated to foster group productivity by encouraging interacting group member to express their ideas in a non-critical fashion. Detail discuss in the topic according to brainstorming. ব্রেনস্টর্মিং অনুযায়ী আমরা বলতে পারি কি, যেখানে একটি টপিককে খুব ডিটেইল ডিসকাস করা হয় কিন্তু সেখানে কোনো রকম সমালোচনা বা ক্রিটিসিজম উপস্থিত থাকে না। যেমন আমরা এর আগে পড়লাম এজেন্ডা। এজেন্ডাতে দেখবে লিস্ট অফ অল টপিক বলেছিল। লিস্ট অফ অল টপিক কেন? সেখানে একাধিক টপিককে একটি মিটিং কন্ডাক্ট করে কিন্তু ডিসকাস করা হয়, আর ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে সেটা হয় না। একটি টপিককে খুব ডিটেলসে আলোচনা করা হয় এবং সেটাকেই বলা হচ্ছে যে ইট ইজ কল্ড নন ক্রিটিক্যাল ফ্যাশন। নন ক্রিটিক্যাল মানে তুমি যদি ক্রিটিসিজম ছাড়া কোনো একটা টপিককে ডিটেল ডিসকাস করো, তাহলে তুমি তার ধারণাটা অনেক বেশি স্পষ্ট পাবে, অনেক ক্লিয়ার ভাবে তুমি সেই বিষয়টাকে বুঝতে পারবে। যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তুমি জানছো বা রিসার্চ অ্যাটিটিউডের কিছু জানছো, সেগুলোও কিন্তু এই ব্রেনস্টর্মিং এর অন্তর্গত করা যায়। যেমন আমি ধরো বললাম ডেসক্রিপটিভ রিসার্চ, এটা আমি ব্রেনস্টর্মিং এর মাধ্যম দিয়ে বুঝবো। তাহলে ডেসক্রিপটিভ রিসার্চের বিভিন্ন ধরনের যে শ্রেণীবিভাগ রয়েছে, সার্ভে রিসার্চ এটা কি, ঠিক আছে, এটা স্ট্যাটিস্টিক্যাল ইন নেচার। তো এইভাবে যে আমরা ডিটেল একটা টপিক নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এবং সেখানে কোনো রকম ক্রিটিসিজম থাকবে না যে এই রিসার্চটা করলে কি প্রবলেম হতে পারে বা এটার বিপরীতে কারা কি কথা বলছেন, এটা না, এটাকে ডিটেল ডিসকাস করা। এই জন্যই বলা হয়েছে ব্রেনস্টর্মিং। এবারে হলো ক্রিটিক্যাল লিসেনিং। ক্রিটিক্যাল লিসেনিং is a form of listening that is usually not mentioned since it is involve analysis, critical thinking and judgment. তো ক্রিটিক্যাল লিসেনিং ও হচ্ছে লিসেনারেরই একটা ফর্ম, বা যারা ধরো শুনছে সেই শ্রোতা যখন খুব ক্রিটিক্যালি শোনে। এই ক্রিটিক্যাল কথাটার মানে কি, যারা কি করে, যারা যে বক্তব্যটা একজন টিচার বা একজন সেন্ডার দিয়েছেন
তো তার বক্তব্যটাকে অ্যানালিসিস করার চেষ্টা করে, বিশ্লেষণ করার চেষ্টা করে, ক্রিটিক্যালি থিঙ্কিং করে এবং জাজমেন্ট দেয়। তারা তো ফিডব্যাক দেয়ই। ফিডব্যাক দেওয়ার অর্থ হচ্ছে আমি ধরো তোমাদের বললাম যে আমার কথাটা বুঝতে পেরেছো বা পারোনি, এটা তোমাকে একটা ফিডব্যাক দেওয়ার কথা বলা হলো, হ্যাঁ বা নাতে তোমরা আনসার দিলে। কিন্তু তোমরা যখন নিজের মতো করে একটা জাজমেন্ট দেওয়ার চেষ্টা করবে, একটা অবধারণ করবে যে এটাতে এই জিনিসটা আরো একটু ডিটেলসে বললে ভালো হতো, বা যে কোনো তোমাদের যা মতামত আছে সেটাকে যখন ডেসক্রিপটিভ ভাবে ব্যাখ্যা করবে, সেটাই দাঁড়িয়ে যাচ্ছে অ্যাক্টিভ লিসেনিং থেকে ক্রিটিক্যাল লিসেনিং। এবারে হচ্ছে কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম মানে হচ্ছে গঠনবাদ বা নির্মিতিবাদ। নির্মিতিবাদ আমরা কাকে বলবো? কনস্ট্রাকটিভিজম is the theory that says listener construct knowledge rather than just passively take in information. কনস্ট্রাকটিভিজম হলো সেই তত্ত্ব যেখানে একজন লিসেনার, একজন গুড লিসেনার কি করবে, যিনি কি করবেন না নলেজটাকে গঠন করার চেষ্টা করবে, বিভিন্ন আসপেক্ট থেকে জ্ঞানকে নির্মাণ করার চেষ্টা করবে। বিভিন্ন আসপেক্ট মানে তোমরা যখন বিভিন্ন তত্ত্বগুলো পড়েছো না, যখন তোমরা টিচিং পড়েছো, প্র্যাগমেটিজম কাকে বলে, রিয়ালিজম কাকে বলে, এম্পিরিসিজম কাকে বলে, ন্যাচারালিজম কাকে বলে, এইগুলোর যে ইউনিক আসপেক্ট, এই ইউনিক আসপেক্ট গুলো নিয়ে যখন নলেজ বা জ্ঞান গঠন করার চেষ্টা করা হবে একটা হলিস্টিক উপায় মানে সামগ্রিকভাবে কোনো কিছু সম্পর্কে একটা অবধারণ দেয়া হবে জ্ঞান গঠনের মাধ্যম দিয়ে বা নির্মাণের মাধ্যম দিয়ে, শুধু কোনো ইনফরমেশন লাভের জন্য আমরা নলেজকে ব্যবহার করব না, তখনই তাকে বলা হবে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ। The idea of constructivism is important to multicultural and intercultural context because it supports cultural adaptation, the practical alternative to assimilation. এই কনস্ট্রাকটিভিজম মাল্টিকালচারাল এবং ইন্টারকালচারাল আসপেক্টেও ব্যবহার করা হয়। কিভাবে হয়? মাল্টিকালচারাল বা ইন্টারকালচারাল আসপেক্টে বিভিন্ন সংস্কৃতির থেকে একটা মতবাদ তৈরি করে কিন্তু কোনো বিষয় সম্পর্কে অবধারণ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, এটা কিন্তু কনস্ট্রাকটিভিজমের একটি মূল উদ্দেশ্য। এরপরে হলো কোড। কোড কথাটির মানে কি? সেট অফ রুলস অর সিম্বল ইউজ টু ট্রান্সলেট এ মেসেজ ফ্রম ওয়ান টু অ্যানাদার। সেট অফ রুলস মানে কোনো একটি রুলস, কোনো সিম্বল, এগুলোকে যখন আমরা কি করি ট্রান্সলেট করে কোনো একটা মেসেজ পাঠানোর বা বার্তা পাঠানোর চেষ্টা করি, তাকে কিন্তু বলা হয় কোড। কোডের মাধ্যমে আমরা মেসেজকে কি করি অনেক বেশি সিকিউর করি। যারা ধরো সেন্ডার, তাদেরকে আমরা কি বলে থাকি? এনকোডার। তাদের বক্তব্যকে আমরা কি করি না এনকোডিং করে রিসিভারের কাছে পৌঁছে দিই। এবার রিসিভার কি করবে? সেই মেসেজটা পড়ে সেই মেসেজের ফিডব্যাক দেওয়ার তারা চেষ্টা করবে। তো এখানেই হচ্ছে তাদের গুরুত্ব, তারা হয়ে যাচ্ছে ডিকোডার বা রিসিভার। তারা এনকোডারের পাঠানো মেসেজটাকে সঠিকভাবে ইন্টারপ্রিট করার চেষ্টা করবে এবং সেইটার একটা রিপ্লাই করার চেষ্টা করবে। তাহলে কোড এবং কোড থেকে আসছে এনকোডার আর ডিকোডার। ডিকোডার যে মেসেজটাকে রিসিভ করে সেটাকে বর্ণনা করার বা ব্যাখ্যা করার চেষ্টা করবে। কমিউনিকেশন ফ্লো। কমিউনিকেশন ফ্লোটা কি? ইট মিনস ডাইরেকশন অফ দ্য কমিউনিকেশন। কমিউনিকেশনের ডাইরেকশন অর্থাৎ অভিমুখ কোন দিকে যাবে? ঊর্ধ্বগামী হবে, নিম্নগামী হবে, আপওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড হবে, হরাইজন্টাল হবে, নাকি ধরো সমভাবে হবে? হরাইজন্টাল মানে হচ্ছে সমান সমান, ঠিক আছে, নাকি ওপর থেকে নিচের দিকে আসবে? তো এই ধরনের যে বা অনুভূমিক হবে, ঠিক আছে, এটাকেই বলা হয় কমিউনিকেশন ফ্লো। কমিউনিকেশনের অভিমুখটা ঠিক কোন দিকে যাবে তার উপর ভিত্তি করে কমিউনিকেশন ফ্লো এর কথা বলা হয়েছে। 11 নম্বরে রয়েছে দেখো কমিউনিকেশন নেটওয়ার্ক। এখানে কি বলা হয়? দ্য প্যাটার্ন অফ দ্য কমিউনিকেশন ফ্লো বিটুইন ইন্ডিভিজুয়াল ইন অর্গানাইজেশন। ব্যক্তির সাথে সংস্থার যে কমিউনিকেশন, সেটার উপর ভিত্তি করে যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নকে যখন কেন্দ্র করে কোনো না কোনো কমিউনিকেশন করা হয়, সেইটাকে আমরা বলে থাকি কমিউনিকেশন নেটওয়ার্ক। অনেক সময় কমিউনিকেশনটা চেন সিস্টেমের মাধ্যম দিয়ে চলতে থাকে। আমি ধরো কোন একটা অর্গানাইজেশনের একদম টপ ক্লাসে রয়েছি, হ্যাঁ, বা আমার থেকেও টপ ক্লাসে আরো অনেকে রয়েছেন। তো তারা একটা চেন সিস্টেম করে যে এই মেসেজটা, এই বার্তাটা একজনের কাছে যাবে, সেখান থেকে সেই বার্তা বিভিন্ন জনের কাছে পৌঁছে যাবে। বা যারা ধরো
এ গ্রেডের কোনো চাকরি করছে তাদের জন্য এক ধরনের বার্তা, এবার তাদের আন্ডারে যারা কাজ করছে তাদের জন্য সেই বার্তাটা তারা তখন শেয়ার করবে। তো এইভাবেই কিন্তু কমিউনিকেশন নেটওয়ার্কের কথা বলা হয়েছে। ঠিক আছে, কমিউনিকেশন ফ্লো আর কমিউনিকেশন নেটওয়ার্ক মোটামুটি এক। এরপরে আসছে ক্রোনোমিক্স। ক্রোনোমিক্স ইজ রিলেটেড টু টাইম। যখন টাইম বা সময়কে স্টাডি করে কমিউনিকেশন করা হয়, মানে সময় যখন কমিউনিকেশনের মাধ্যম হয়ে দাঁড়ায় তাকে বলা হয় ক্রোনোমিক্স। এরপরে হচ্ছে প্রক্সিমিক্স। প্রক্সিমিক্স ইন কমিউনিকেশন ইনভলভস দ্য distance between ourselves and others when having a conversation, delivering a speech or lecture, or sharing in an intimate moment. তো প্রক্সিমিক্সটা কি? প্রক্সিমিক্স হলো কমিউনিকেশনের এমন একটি মাধ্যম আমরা বলতে পারি, বা নন ভার্বাল কমিউনিকেশনের এমন একটি মাধ্যম যেখানে স্পেস বা স্থান কমিউনিকেশনের মাধ্যম হয়ে ওঠে। প্রক্সিমিক্স কথাটার মানেই হচ্ছে স্থান কেন্দ্রিক যোগাযোগ মাধ্যম। একজনের সাথে আরেকজনের কমিউনিকেট যখন অত্যন্ত গুরুত্ব সহকারে স্থান কেন্দ্রিক হয়ে ওঠে তখন তাকে আমরা বলে থাকি প্রক্সিমিক্স। কোনো একটি স্থান বা কোনো একটি স্পেস যখন কমিউনিকেশনের মাধ্যম হয়ে দাঁড়ায়, যেমন ক্রোনোমিক্সের সাথে যেমন টাইম রিলেটেড, প্রক্সিমিক্সের সাথে তেমনই এই স্পেস বা স্থানটি কিন্তু রিলেটেড। KISS প্রিন্সিপাল। কমিউনিকেশন করতে গেলে এই প্রিন্সিপালটা মাথায় রেখেই কমিউনিকেট করা ভালো। যখন আমরা সেন্ডারের থেকে রিসিভারকে মেসেজ পাঠাবো তখন সেন্ডার যে মেসেজটা সেন্ড করবেন, রিসিভার যেটা রিসিভ করবেন, হ্যাঁ, তার মধ্যে কিন্তু একটা প্রিন্সিপাল প্রপার থাকতে হবে। অর্থাৎ নেচার অফ দ্য কমিউনিকেশন কন্টেন্ট যদি আমরা বলি, কমিউনিকেশনের যে বিষয়বস্তু তার নেচার কিরকম হবে? তার নেচার হবে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। মেসেজটা অবশ্যই শর্ট হতে হবে। শর্ট মানে হচ্ছে তুমি যে বার্তাটা পাঠাচ্ছ সেটা যদি এখন তুমি 1 ঘন্টা ধরে একটা মেসেজ দিতে থাকো তাহলে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। সেটাকে শর্ট করে 5 মিনিটের মধ্যে তোমায় বলতে হবে। যখন আমরা কোনো কিছু প্রেজেন্ট করি তখন কিন্তু আমাদের একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া থাকে, একটা টাইম লিমিট দিয়ে দেয় যে তুমি তোমার পেপারটা যেটা তুমি প্রেজেন্ট করতে চাইছো সেটা 10 মিনিটের মধ্যে তুমি বলো। ঠিক আছে, তো এই জন্যই বলা হচ্ছে কমিউনিকেশন যখন করতে হবে তখন সেটাকে যেমন সহজ সরল ভাষায় হতে হবে, সেখানে অতিরিক্ত ভারী শব্দের ব্যবহার করা চলবে না, ঠিক একই সাথে কিন্তু সেটা শর্ট অ্যান্ড সিম্পল হবে। কাইনেসিস। কাইনেসিস মিন্স বডি ল্যাঙ্গুয়েজ লাইক গেস্টার, পশ্চার। কাইনেসিস কথাটার মানে হচ্ছে দেহভঙ্গিমা। দেহভঙ্গিমা কি? মনে করো টিচার আর স্টুডেন্টরা ক্লাসে পড়াশোনায় মন দিচ্ছে না, তখন টিচার একরকম দেহভঙ্গিমা করছে, একরকম সাইন দিচ্ছে, রেগে গিয়ে রাগান্বিত অবস্থায় কোনো সাইন দিচ্ছে, তখন তাকে বলা হয় দেহভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, সেখানে কোনো রকম কোনো ওয়ার্ড বা ভাষার ব্যবহার না করেও কিন্তু এই বিষয়টাকে ব্যাখ্যা করা যায়। তো কাইনেসিস কথাটার মানেই হচ্ছে দেহভঙ্গিমা। এবারে আসছে ডায়াডিক কমিউনিকেশন। ডায়াডিক কমিউনিকেশন is also known as interpersonal communication. দুজন ব্যক্তির মধ্যে যখন কোনোভাবে কমিউনিকেশন সম্ভব হয় তখন তাকে বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা ডায়াডিক কমিউনিকেশন। দুজন ব্যক্তির মধ্যে হওয়া কমিউনিকেশনকে আমরা একই সাথে ইন্টার সাবজেক্টিভ কমিউনিকেশন বলে থাকি, আবার আমরা একই সাথে কি বলি? ডায়াডিক কমিউনিকেশন বলি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলি, এবং আরো কি বলি, আরেকটা কি টার্ম আছে বলার, আইডিয়াল কমিউনিকেশন। আইডিয়াল কমিউনিকেশন কেন বলা হয়? কারণ মনে করা হয় যে দুজন ব্যক্তির মধ্যে কমিউনিকেশন কিন্তু সবথেকে, কমিউনিকেশনের যতগুলো শ্রেণীবিভাগ রয়েছে তার মধ্যে সবথেকে কিন্তু শ্রেষ্ঠ। কারণ এখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যখন কমিউনিকেট করে তখন কমিউনিকেট করার যে বিষয় বা বার্তা সেটা অনেক প্রিসাইজলি যায়, আরেকজনের কাছে পৌঁছে যায়, এবং সে সেটা শুনে পরবর্তীতে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এই জন্য ডায়াডিক কমিউনিকেশনকে আইডিয়াল কমিউনিকেশনও বলা হয়। এবারে হলো প্যারাল্যাঙ্গুয়েজ। প্যারাল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু নন ভার্বাল কমিউনিকেশন। প্যারাল্যাঙ্গুয়েজ সবসময় কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের সাথে রিলেটেড। ইটস রিলেটেড টু ভোকাল, স্পিচ, ভলিউম বিয়ন্ড দ্য ল্যাঙ্গুয়েজ। কেন বলছে? কারণ এটা সবসময় কি করা হয়, এখানে কিন্তু স্বরধ্বনির মাধ্যমে কমিউনিকেশন করা হয়। মানে কেউ ধরো কোনো একটা আওয়াজের মাধ্যমে, কোনো একটা টোনের মাধ্যম দিয়ে কমিউনিকেট করছে, যেহেতু এটা
নন ভার্বাল কমিউনিকেশনের অন্তর্গত, সেহেতু তোমরা বুঝতেই পারছো যে এখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যবহার হয় না। কোন একটা আওয়াজ, কোন একটা সাউন্ড, হ্যাঁ, যখন কমিউনিকেশনের মাধ্যম হয়ে উঠছে, তার রেট, তার ভলিউম, সেটা কিন্তু চেক করা হয়। কোথাও একটা হর্ন বাজছে, কোন একটা বেলের শব্দ, ঘন্টার ধ্বনি, এগুলো কিন্তু আমরা প্যারাল্যাঙ্গুয়েজ বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটার যে টোনটা, এই টোনটা কিন্তু কোনো শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। ঠিক আছে, তো সেইটাকে, তার আওয়াজটাকেও কিন্তু এই প্যারাল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে চেক করা হয়। তো এগুলো সব নন ভার্বাল কমিউনিকেশনের এক একটা সাইন। এরপরে আমরা এতক্ষণ পড়লাম ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। আরো আমি তোমাদের বলেছিলাম যে ফর্মাল আর ইনফর্মাল কমিউনিকেশন কি। রিউমার্স করতে গেলে একটুখানি ইনফর্মাল কমিউনিকেশন সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। রিউমার্স কথাটার অর্থ হচ্ছে, a rumor is an unverified and unverifiable piece of information or gossip that is spread from person to person. It is also known as misinformation. রিউমার্স কে আমরা মিস ইনফরমেশন বলি। কেন বলি? কারণ সেখানে কোনো একটা খবর, কোন একটা কথা, একজনের সম্পর্কে কোনো কিছু রটনা করা হলো, খুব ফেমাস ব্যক্তি, তার পার্সোনাল কিছু লাইফ নিয়ে যখন রিউমার্স করা হয়, গুজব ছড়ানো হয়, তাকে কিন্তু বলা হয় ইনফর্মাল কমিউনিকেশন। এগুলো কোনো ফর্মাল কমিউনিকেশনে এরকম হতে পারে না। রিউমার্সকে এরকম ভাবে ব্যাখ্যা করা হয়, কোন একটা কথা, সেটা অর্ধ সত্য, সেই অর্ধ সত্য বাক্যটিকে তুমি বলে দিলে, এবার সেটা যখন লোকের কাছে পৌঁছে যাচ্ছে, সেই লোকের কাছে পৌঁছে যাওয়া, সেটা বিষয়টা কি হয়ে যাচ্ছে, একটা কথা আছে না বাংলাতে, তিল থেকে তাল করা, তো এটাই রিউমার্সের মধ্য দিয়েই হয়। এবং এটা হচ্ছে আনভেরিফাইড পিস অফ ইনফরমেশন, যে ধরনের ইনফরমেশন গুলো কখনো ভেরিফাই করে দেখা হয়নি, অর্ধ সত্য, মিথ্যা কথা, এগুলো সব হচ্ছে মিস ইনফরমেশন, সব হচ্ছে রিউমার্সের অন্তর্গত। বেসিক ফিচার্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের বেসিক ফিচার্স, এই যে যেটা তোমাদের রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন, এটাও বলতে পারো, বা মোটামুটি বেসিক ফিচার্স আমরা এগুলো জানবো। কমিউনিকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কমিউনিকেশন কেমন প্রসেস? অবশ্যই হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস বা নিরবচ্ছিন্ন একটি প্রক্রিয়া। ইট ইজ অল পারভাসিভ। কমিউনিকেশন এমন নয় যে কোনো স্থানে কমিউনিকেশন ছাড়া আমরা থাকতে পারি। পারভাসিভ কথাটার মানে হচ্ছে যেটা সর্বব্যাপক। আমরা যখন পারভাসিভ কথাটা বলি, সেটা হচ্ছে সর্বব্যাপক, ব্যাপকতা অর্থে ব্যবহার করি, তাই তো? তাহলে যখন আমরা একা থাকি, যতক্ষণ আমরা জীবিত আছি, একা থাকার থেকে আমি জীবিত কথাটা বললাম এখানে খুব ভালো করে বোঝার জন্য, ততক্ষণ কোনো না কোনো বিষয়ে কিন্তু আমাদের চিন্তা চলে। ঠিক আছে, তো কমিউনিকেশন কিন্তু অল পারভাসিভ প্রসেস। টু ওয়ে প্রসেস। টু ওয়ে কেন? কারণ এখানে একজন কমিউনিকেট করে, অন্যজন কিন্তু সেটা শুনে তাকে রিপ্লাই করার চেষ্টা করে। অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে ফিডব্যাক আসার সম্ভাবনা খুব বেশি থাকে, এই জন্য বলা হয়েছে কমিউনিকেশন টু ওয়ে প্রসেস। কমন ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশনের ক্ষেত্রে সবাই যেটা বোঝে, যারা ধরো বাঙালি ক্যান্ডিডেট, তারা কি বাংলাতে খুব ভালো করে কমিউনিকেট করতে পারবে। আবার অন্য জায়গায় গেলে কমিউনিকেশনটাকে অন্যভাবে পড়ানো হয়, হিন্দিতে পড়ানো হয়, ইংলিশে পড়ানো হয়। তো একটা কমন ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু কমিউনিকেশন অনেক বেশি ফ্রুটফুল হয়ে উঠবে, তাই না? এই জন্য বলছে সাধারণ ভাষা। সাধারণ ভাষা মানে হচ্ছে ভাষাটা সহজ সরল হতে হবে, যেটা আমরা আগে পড়লাম KISS প্রিন্সিপাল, যেটা সেখানে কিন্তু শর্ট অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করা সম্ভব। উইদিন কনটেক্সট অলওয়েজ। কমিউনিকেশনের ক্ষেত্রে কনটেক্সট বা প্রসঙ্গ সবসময় থাকবে। তুমি কোনো একটা রিলেভেন্ট টপিক থেকে ইররিলেভেন্ট কোনো টপিককে আনতে পারো না, যেটা তোমার কমিউনিকেশনকে বাধাপ্রাপ্ত করে দেবে। ওই জন্য উইদিন কনটেক্সট অলওয়েজ, অর্থাৎ প্রসঙ্গটা আমাদেরকে বুঝতে হবে, কোন প্রসঙ্গে আমি কমিউনিকেট করছি, এবং সেটা যদি আমার টপিককে, হ্যাঁ, ছাড়িয়ে চলে যায়, তাহলে কিন্তু সেটা কমিউনিকেশনের মধ্যে তার বেসিক ক্যারেক্টারিস্টিক্স হলো না। এই কনটেক্সট বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। মিটিং অফ দ্য মাইন্ড, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে কি হতে হবে, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাকে গুরুত্ব দিতে হবে। মিটিং অফ দ্য মাইন্ড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আমি যেটা বলছি রিসিভার সেটা বুঝতে পারছি কিনা, সেন্ডার যা বলছে রিসিভার যদি সেটা বুঝতে না পারে, তাহলে সেটার ইন্টারপ্রিট কি করে করবে, সেটা ইন্টারপ্রিট করা সম্ভব না। এই জন্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা সহজে বোঝা যায় এমন কিছু তথ্য উপস্থাপন করতে হবে। এরপরে চ্যানেল আসছে। চ্যানেলের মধ্যে মোটামুটি আমরা দেখবো কম্বাইন্ড চ্যানেল কাকে বলে। আগে চ্যানেল বা মাধ্যমটা একটুখানি জেনে নিই।
কমিউনিকেশন প্রসেস যখন আমরা পড়বো সেখানে মাধ্যম বা চ্যানেল তো আমরা পড়বই। আগে বলি কমিউনিকেশন অবশ্যই কিন্তু SMCR মডেল যেটা সেটা দিয়ে বুঝি। এস কথাটার মানে হচ্ছে সেন্ডার, যিনি কমিউনিকেট করতে চাইছেন অন্যজনের সাথে, তিনি কোনো না কোনো একটা মেসেজ কমিউনিকেট করবেন কিসের দ্বারা, একটা বার্তার দ্বারা। বার্তা মানে তার কোনো কমিউনিকেশনের যে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু, সেই কন্টেন্টটা যখন অন্যের কাছে উপস্থাপন করবেন, তো সেটা মেসেজ হতে পারে, সেটা কোনো আইডিয়াস হতে পারে। আইডিয়াস মানে আমি যে ধারণা রাখছি, মনে করো আমি কমিউনিকেট করছি, আমি টিচিং এর কোনো একটা বিষয় তোমাদের সাথে তুলে ধরবো, আমার চিন্তা চেতনা হতে পারে, আমার আইডিয়াস হতে পারে, আমার বিলিফ সিস্টেম হতে পারে, ভ্যালু সিস্টেম হতে পারে, যা কিছু এগুলো কিন্তু কমিউনিকেশনের কন্টেন্ট বা মেসেজ বলে পরিগণিত হবে। এবার শুধুমাত্র সেন্ডার আর মেসেজ থাকলেই কিন্তু কমিউনিকেশন প্রসেসটা কমপ্লিট হলো না। এবার সেন্ডার যেখানে শেষ হচ্ছে সেখানে কি হচ্ছে, এনকোডিং প্রসেস আসছে। মেসেজটাকে তুমি এনকোড করে পাঠাচ্ছ। তুমি যখন একটা মেলের মাধ্যমে পাঠাচ্ছ তখন সেই মেসেজটার প্রপার একটা একটা পিপিটি সেন্ড করছো বা একটা পিডিএফ সেন্ড করছো, সেটাতে প্রপার একটা নাম থাকবে, সেই নামটা দিয়ে তুমি পিডিএফটা সেন্ড করলে। পিডিএফ এর নাম ছাড়াও দেখবে অনেক সময় কি থাকে বলতো, নাম্বার থাকে, কিন্তু এত নাম্বার দেখে তো আমাদের পড়া পসিবল না। তুমি একটা ওয়ার্ড ফাইলের কিছু সেন্ড করছো, তখন সেখানে তোমাকে প্রপার নামটা দিতে হবে, একটা কোড নাম্বার দিতে হবে, যাই হোক। তো সেটা হলো সেন্ডার, এনকোডিং, তারপরে হচ্ছে মেসেজ। এবার মেসেজটা তুমি পাঠাচ্ছ কোন কিভাবে, অনলাইনে পাঠাচ্ছ, অফলাইনে পাঠাচ্ছ, না স্পেসিফিক কোনো চ্যানেলে পাঠাচ্ছ, ঠিক আছে, কোনো অ্যাপস এর মাধ্যম দিয়ে পাঠাচ্ছ, মনে করো কোনো একটা অ্যাপস এর মাধ্যম দিয়ে তুমি সেটাকে পাঠানোর চেষ্টা করলে, ঠিক আছে, নলেজ বেসড কোনো একটা সফটওয়্যার তুমি দিলে, তো সেই অ্যাপস এর মাধ্যম দিয়ে তুমি যখন সেটা সেন্ড করছো, সেটা কি হচ্ছে, সেটা আমার একটা চ্যানেল হয়ে যাচ্ছে। বা আমি ধরলাম ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমি কোনো একটা চ্যানেল এখানে নিলাম, গুগল মিট, এটা একটা চ্যানেল হতে পারে, এটা একটা মাধ্যম হতে পারে। তারপরে কি আসছে, চ্যানেলের পর আসছেন রিসিভার। রিসিভার রিসিভ করে মেসেজটাকে ইন্টারপ্রিট করার চেষ্টা করবে। তাহলে রিসিভারকে আমরা বলে থাকি ডিকোডার, যিনি কি করবেন, মেসেজটাকে যখন ইন্টারপ্রিট করবে, ব্যাখ্যা করবে, তিনি হয়ে গেলেন ডিকোডার। এবার ডিকোডার হওয়ার পরে তিনি কি করবেন না, তিনি সেই মেসেজটাকে ইন্টারপ্রিট করে তার তিনি কতটা বুঝতে পেরেছেন সেটা কিন্তু একটা ফিডব্যাক দেওয়ার তিনি চেষ্টা করবেন। এই হলো তোমাদের কমিউনিকেশনের টোটাল প্রসেস। আমি মোটামুটি এটা বলে দিলাম। এবার যখন আমরা এগুলো খুব ডিটেলসে পড়বো তখন মেসেজের বিভিন্ন বিভিন্ন আরো কিছু শ্রেণী বিভাগ থাকবে। যেমন আমরা চ্যানেলের মধ্যে একটা পেলাম কম্বাইন্ড চ্যানেল। তো কম্বাইন্ড চ্যানেলটা কি? কম্বাইন্ড চ্যানেল হচ্ছে, ধরো ইট ইজ অলসো নোন অ্যাজ মাল্টিপল চ্যানেল। যে চ্যানেল আমরা দেখতেও পাচ্ছি আবার শুনতেও পাচ্ছি, এমন কিছু কিছু মিডিয়া রয়েছে, সেটাকে আমরা কম্বাইন্ড চ্যানেল বলতে পারি। যেমন টিভি, হ্যাঁ, তারপরে ধরো অডিও ভিজুয়াল মিডিয়া, তারপরে এ পার্সন টাচ অর স্পোকেন ওয়ার্ড, কোনো একজন ব্যক্তি কোনো কিছু ছুঁয়ে সেটাও বলতে পারছে, মানে সেটাও বুঝতে পারছে, আবার সেই একই বিষয় সম্পর্কে মুখে বলছেও। হ্যাঁ, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কম্বাইন্ড চ্যানেল। আমি আমার যে কোনো সেন্স অর্গান দ্বারা একাধিকভাবে সেটা যখন বুঝতে পারি, সেইটাকেই বলা হয় কম্বাইন্ড চ্যানেল বা মাল্টিপল চ্যানেল, ঠিক আছে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যার মধ্যে হচ্ছে হিউম্যান কমিউনিকেশন আর অ্যানিমাল কমিউনিকেশন। হিউম্যান কমিউনিকেশন কাকে বলে আর অ্যানিমাল কমিউনিকেশন কাকে বলে? হিউম্যান কমিউনিকেশন মানে হচ্ছে মানুষের সাথে মানুষের যে কমিউনিকেশনের প্রসেস। হিউম্যান কমিউনিকেশন ইজ কমপ্লেক্স, ইমাজিনারি, ওপেন এন্ডলেসনেস। হিউম্যান কমিউনিকেশনকে কেন কমপ্লেক্স বলা হয়েছে? কারণ মানুষের মধ্যে আবেগ অনুভূতি রয়েছে, মানুষের চিন্তার স্বাধীনতা রয়েছে, সে যা চিন্তা করে, যা বোঝে, তার যা ক্যাপাসিটি, সেই অনুযায়ী সে সমস্ত কাজ করে থাকে। তাহলে মানুষের যে কমিউনিকেশন সেটা অনেক সময় কমপ্লেক্স হয়ে যায়, কারণ সে যেভাবে কোনো একটা বার্তা অন্যজনের কাছে পৌঁছাতে চাইছে বা দিতে চাইছে, অন্যজন কিন্তু তার বার্তাটাকে সেভাবে না নিয়ে ভুলভাবে ইন্টারপ্রেট করতে পারে। তাহলে এটা কি হয়ে যায়, এটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। ইমাজিনারি, মানুষ কল্পনার জগতে বাস করে, মানুষ কিন্তু কোনো কিছুতেই স্যাটিসফাইড নয়। দেখবে একটা কথা রয়েছে, আমাদের বিখ্যাত একজন দার্শনিক রয়েছেন সাত্রে, জা পল সাত্রে, তোমরা যারা ইংলিশ অনার্স তারাও সাত্রেকে পড়ে থাকবে, তা তিনি বলেছেন যে কোনো মানুষ কিন্তু কখনোই পূর্ণ নয়, ঠিক আছে। কেন পূর্ণ নয়? কারণ একটা চেয়ার, একটা টেবিল যেভাবে পূর্ণ, মানুষ কখনো পূর্ণ হতে পারে না, কারণ মানুষের মধ্যে কামনা বাসনা, ডিজায়ার সব সময় রয়েছে। সে কোনো একটা কিছু পেলে আবার অন্য একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে জন্মায়। কিন্তু একটা চেয়ার টেবিলকে দেখো, সেই চেয়ার টেবিলটা চেয়ার হওয়ার জন্য কিন্তু পূর্ণ, সেটা জড় সত্তা, হ্যাঁ মেটেরিয়াল অবজেক্ট, তবুও কিন্তু সেটা পূর্ণ।
কারণ তার মধ্যে কোনো রকম কোনো ডিজায়ার, কামনা বাসনা কিছু নেই। সেজন্য হিউম্যান কমিউনিকেশন অনেক বেশি কমপ্লেক্স। এটা ওপেন এন্ডলেসনেস, মানে এটা কিন্তু অনেক সময় এটা উন্মুক্ত থেকে যায়, এটা তুমি ক্লোজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তির বিনাশ ঘটছে, ব্যক্তি মারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি তার সাথে কমিউনিকেশন এন্ড করতে পারো না। আবার এরকমও কেউ কেউ বলছেন যে সমস্ত ব্যক্তি যদি নাও থাকে তাও কিন্তু কমিউনিকেশন ইউনিভার্সাল অ্যাসপেক্ট হিসেবে রয়েই যায়, তাই না? কারণ কমিউনিকেশন একটা অল পারভাসিভ প্রসেস, এটা কিন্তু সবসময় থেকে যায়। এরপরে হচ্ছে অ্যানিমাল কমিউনিকেশন। অ্যানিমাল কমিউনিকেশন মানে হচ্ছে এই যে পাশবিক, মানে পশুর যে যোগাযোগের মাধ্যম, একটি পশু আর একটি পশুর সাথে কিভাবে কমিউনিকেট করে। ধরো একটি কুকুর তার যে ছোট ছোট ছানা রয়েছে তার সাথে কিভাবে কমিউনিকেট করবে, তো এটা তো অ্যানিমাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। অ্যানিমাল কমিউনিকেশনকে অনেক বেশি সিম্পল বলা হয়েছে, কারণ প্রত্যেকটি পশুর মধ্যে যেটা যেটা কমন ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে তাদের আবেগ অনুভূতি থাকলেও তাকে ধরো তুমি লাঠি দিয়ে তাড়া করলে তার সে কিন্তু সেখান থেকে ছুটে চলে গেল। একটা বেড়াল, একটা খরগোশ আমরা দেখেছি, হ্যাঁ, আমরা কিন্তু এটা দৈনন্দিন জীবনে দেখে থাকি, কিন্তু তবুও তার মধ্যে সেলফ কনসিয়াসনেস নেই, সচেতনতার বোধ কিন্তু থাকে না। সেজন্য তাদের কমিউনিকেশন লিমিটেড হয়ে যায়, তারা কিছু কিছু জিনিসেই তাদের জীবন নির্দিষ্ট করে রাখে। ঠিক আছে, যেমন একটি পশুর দেখবে 4টে পা রয়েছে, তো তারা কি করে, তারা সামনের দিকে যে জিনিস আছে সেটাকেই সবসময় দেখতে পারে। সেই পশুটা কখনো মাথা তুলে ওপরের দিকে তাকানোর কিন্তু চিন্তা করে না, যেটা মানুষ করে থাকে, তাই না? সেই জন্য আমরা কি বলি যে এই পশুর যে কমিউনিকেশন সেটা অনেক বেশি সিম্পল, সেটা ক্লোজ সিস্টেমে হয়ে যায়। তারা সার্টেন কিছু অবজেক্টে তাদের নিজেদের জীবন পরিচালনা করে, তারা খেতে পেলে, তারা ঘুমোতে পেলে আর এবং বংশ বিস্তার করার মধ্য দিয়ে তাদের জীবন কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু মানুষ কখনো এই রকম এই 3টে বিষয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে না। মানুষের মধ্যে ডিজায়ার অনেক বেশি, তাদের চেতনাও বেশি, সেজন্য মানুষের যে কমিউনিকেশন সেটা কমপ্লেক্স। আর পশুর কমিউনিকেশন, অ্যানিমাল কমিউনিকেশন কিন্তু সিম্পল। এরপরে হচ্ছে হলো এফেক্ট বা হলো এফেক্ট। হলো এফেক্ট ডিউরিং জেনারেল ইমপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল অন দ্য বেসিস অফ সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স। হলো এফেক্ট হচ্ছে এমন এক ধরনের এফেক্ট বা প্রতিক্রিয়া যেখানে আমরা কি করে থাকি, কাউকে তার কোনো একটি মাত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওভারঅল একটা জাজমেন্ট দেওয়ার চেষ্টা করি, সেটাই হচ্ছে হলো এফেক্ট। কেউ খুব কাইন্ড হার্টেড, সে ধরো কখনো ক্রুয়েল হয়েছে, সে ধরো কখনো রেগে গেছে, তো আমরা সেই রাগান্বিত অবস্থা দেখে আমরা একটা ওভারঅল জাজমেন্ট দিয়ে দিই যে সে একেবারেই মানুষ হিসেবে ভালো না, কারণ সে একজন ভায়োলেন্ট পার্সন, এরকম আমরা একটা জাজমেন্ট দিয়ে দিলাম। তো হলো এফেক্ট কিন্তু এইটাকে বলা হয়ে থাকে, এবং হলো এফেক্টের দ্বারা আমরা সঠিক ইনফরমেশন পেতে পারি না। ঠিক আছে, সিলেক্টিভ পারসেপশন। সিলেক্টিভ পারসেপশন কাকে বলবো? সিলেক্টিভ পারসেপশন বা নির্বাচনমূলক প্রত্যক্ষ। আমরা যখন কোনো কিছু শুনি, কোনো কিছু বুঝি, কারোর কাছ থেকে কোনো বার্তা নিচ্ছি, দেখবে অনেকে প্রচুর কিছু শেখাচ্ছেন, একজন টিচার একজন স্টুডেন্টকে প্রচুর কিছু শেখাচ্ছেন, প্রত্যেকটা বই তিনি টপিক ওয়াইজ ধরে ধরে পড়িয়ে দিচ্ছেন, তা সত্ত্বেও আমরা কি করে থাকি, আমরা সেটাকেই গ্রহণ করব যেটাতে আমাদের ইন্টারেস্ট রয়েছে। এজন্য একে বলা হয় সিলেক্টিভ পারসেপশন। Receivers selectively see and share depending upon their needs, motivation, background, experience and other personal characteristics. অর্থাৎ রিসিভার সিলেক্টিভলি সি অ্যান্ড হিয়ার, রিসিভার কিন্তু সেন্ডারের কথার সেটাকেই, সেই অংশটাকেই গ্রহণ করবে যতটা সে বুঝতে পারবে, যতটা তার বোঝার ক্ষমতা, যতটা সে দেখতে পাবে, যতটা সে শুনতে পারবে, তার মনের মতো কিছু বিষয়কে কিন্তু সে সিলেক্ট করে। আমরা যখন কোনো কিছু নির্বাচন করি, কোনো বই পড়ি, আমাদের মনের মতো কোনো বই কিন্তু আমরা পড়ার চেষ্টা করি। যারা ডিটেকটিভ গল্প পড়তে ভালোবাসে তারা সেটাই পড়ে, বা যারা স্পিরিচুয়াল কিছু পড়তে ভালোবাসে তারা সেটা পড়ে। ঠিক আছে, তো এই সবই কিন্তু সিলেক্টিভ পারসেপশনের অন্তর্গত। What is the difference between verbal and non-verbal communication? Verbal communication is spoken or written words to express the information. ভার্বাল কমিউনিকেশন দুটো ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে স্পোকেন ওয়ার্ড, স্পোকেন ওয়ার্ড মানে হচ্ছে বলার মাধ্যম দিয়ে, আর একটা হচ্ছে রিটেন ওয়ার্ড মানে হচ্ছে লেখার মাধ্যম দিয়ে ভার্বাল কমিউনিকেশন সম্ভব। আমরা লিখেও কোনো কিছু বোঝালাম, তো তার একটা রেকর্ড রয়ে যায়। আমরা যেটা লিখে কোনো কিছু বোঝাই, হ্যাঁ, কোনো একটা প্রশ্নের উত্তর লিখছি, সেটাও তো ভার্বাল কমিউনিকেশন।
সেখানে ভাষা বা ল্যাঙ্গুয়েজের ব্যবহার হচ্ছে, তো তার একটা পার্মানেন্ট রেকর্ড রয়ে যায়। আবার কিছু বললাম, বলার যে স্পন্টেনিটিটা, হ্যাঁ স্বতঃস্ফূর্ততা থাকলেও সেটার পার্মানেন্ট রেকর্ড থাকে না। সেই জন্য বা এই ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যেটা স্পোকেন কমিউনিকেশন, যেটা বলার মাধ্যম দিয়ে হচ্ছে, সেটা অনেক বেশি কি হয় না, তোমরা এরকম বলতে পারো যারা ধরো নিরক্ষর, যারা ধরো বুঝতে পারে না কোনো কিছু, মানে লেখা বুঝতে পারে না, তাদের জন্য কিন্তু ভার্বাল কমিউনিকেশন অত্যন্ত এফেক্টিভ। তো ভার্বাল কমিউনিকেশনের প্রয়োজনীয়তা আছে। আর নন ভার্বাল কমিউনিকেশন ইনক্লুডস বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন। বডি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে দেহভঙ্গিমা, ফেশিয়াল এক্সপ্রেশন মুখভঙ্গিমার মাধ্যম দিয়ে। অনেক সময় টিচার রেগে গিয়ে চোখ বড় করে থাকে, হ্যাঁ আই কন্ট্যাক্টটা অন্যরকম করে ফেলে। অনেক সময় টিচার কিন্তু গল্পের ছলে পড়ান, তো এগুলো সব ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে পড়ছে। গেস্টার, ভিজুয়াল টু কমিউনিকেশন উইদাউট ইউজিং ওয়ার্ডস। তো নন ভার্বাল কমিউনিকেশনে কখনো এই ওয়ার্ডস গুলি ব্যবহার হয় না। Both are fundamental ways of communication among human individuals for interact used to express ideas. Both are fundamental ways of communication. তুমি ভার্বালি বলো আর নন ভার্বালি বলো, দুটোই কিন্তু ফান্ডামেন্টাল ওয়েজ অফ কমিউনিকেশন। দুটোই কমিউনিকেশনের একদম মৌলিক মাধ্যম আমরা বলতে পারি। কমিউনিকেশনের ক্ষেত্রে তুমি যদি বলো যে ভার্বাল কত পার্সেন্ট হচ্ছে আর নন ভার্বাল কত পার্সেন্ট হচ্ছে, সবসময় দেখবে ভার্বালের থেকে নন ভার্বাল কমিউনিকেশনে বোঝাটা অনেক বেশি সহজ হয়। ঠিক আছে, যেখানে লার্জ নাম্বার অফ অডিয়েন্স থাকবে সেখানে ভার্বাল কমিউনিকেশনে যেটা বলা হচ্ছে সেটা সবার কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু অন্যদিকে সেটাকেই যখন একটা পিপিটির মাধ্যম দিয়ে দেখানো হয় বা কোনো একটা গ্রাফিক্সের মাধ্যম দিয়ে দেখানো হয়, তখন কিন্তু সেটা লোকের কাছে পৌঁছে যায়। তো ভার্বাল আর নন ভার্বাল কমিউনিকেশন দুটোই কিন্তু ফান্ডামেন্টাল ওয়েজ অফ কমিউনিকেশন। ঠিক আছে। 26 ফিচার্স অফ বুদ্ধিস্ট কমিউনিকেশন। বুদ্ধিস্ট, বেদিক কমিউনিকেশন এগুলো সব ইন্ডিয়ান কমিউনিকেশনের মধ্যে পড়ছে, বা আমরা বলতে পারি ইস্টার্ন কমিউনিকেশনের মধ্যে পড়ছে। আমরা যদি ইস্টার্ন কমিউনিকেশনের নেচারটা একটুখানি জানি, তাহলেই আমরা যে কোনো ইজম বা যে কোনো মতবাদ যেগুলো স্পিরিচুয়াল আসপেক্ট থেকে সমস্ত কিছুকে ব্যাখ্যা করার কথা বলা হয়, তো সেগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। আবার এর সাথে ওয়েস্টার্ন কমিউনিকেশনের বেশ কিছু পার্থক্য রয়েছে। এক সেকেন্ড দাঁড়াও। তো এই বুদ্ধিস্ট কমিউনিকেশনের ফিচার্স গুলো কি কি? বুদ্ধিস্ট কমিউনিকেশন অবশ্যই হবে সেলফলেসনেস, মানে এখানে নিষ্কাম হওয়ার কথা শেখায়। কিভাবে আমরা আমাদের কিভাবে কামনা বাসনা ডিজায়ার এগুলো পরিত্যাগ করতে পারি, এটা অবশ্যই এথিক্যাল হবে, নৈতিক হবে। হাই কনটেক্সট কালচার। হাই কনটেক্সট কালচার মানে বলতে পারো যে এটা আমাদের যে সংস্কৃতি এবং অত্যন্ত উচ্চতর আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের জীবন সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা মনে করো যে মেটেরিয়াল অবজেক্টটাকে রিয়েল বলে মনে করি, এখান থেকে বেরিয়ে এসে সেলফ রিয়েলাইজেশনের কিন্তু শিক্ষা দিয়ে থাকে। সেই জন্য এটাকে হাই কনটেক্সট কালচার হিসেবে দাবি করা হয়েছে। ইট ইজ সাইক্লিক্যাল ইন প্রসেস, এটা একটা বৃত্তাকার প্রক্রিয়ায় হয়। নন ভার্বাল কিউজ, এখানে ভাষার ব্যবহার করা হয় না। বুদ্ধিস্ট কমিউনিকেশনের অন্যতম একটি ফিচার্স হচ্ছে ভাষার ব্যবহার না করে গুরু এবং শিষ্য পরম্পরায় এই ধরনের কমিউনিকেশন সম্ভব। গুরু কিছু ইশারা ইঙ্গিতে, আগেকার দিনে যারা বড় বড় গুরু ছিলেন তারা যে শিষ্যদেরকে ট্রেন করতেন সেখানে সবসময় যে ভাষার ব্যবহার করতেন তা নয়, ইশারা ইঙ্গিতেও কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতেন। যে সমস্ত গুরুরা আগেকার দিনে ছিলেন তারা তো সবসময় সমাধিস্থ বা ধ্যান অবস্থাতে থাকতেন, তো সেখান থেকেও কিন্তু কমিউনিকেশন সম্ভব হতো। এজন্য নন ভার্বাল কমিউনিকেশন বলা হয়েছে। নন ভার্বাল কিউজ এখানে ইউজ করা হয়। ইনটুইটিভ, হারমোনিয়াস, ইমপ্লিসিট। ইনটুইটিভ মানে হচ্ছে স্বজ্ঞামূলক। স্বজ্ঞা কি? স্বজ্ঞা যা কিছু আমাদের উপলব্ধির সাথে রিলেটেড, এটা হচ্ছে অনেক বেশি উপলব্ধিমূলক একটা অবস্থা বুদ্ধিস্ট কমিউনিকেশন। ঠিক আছে, আমরা কিভাবে আত্মদীপভাব, বৌদ্ধ দর্শনে এই ধরনের টক, স্পিরিচুয়াল টক্স গুলো রয়েছে, মানে নিজেকে কিভাবে উদ্দীপিত করব, নিজেকে কিভাবে জ্ঞানের দ্বারা আলোকায়িতকরণ করব, তো এইগুলো হচ্ছে ইনটুইটিভ যে বিষয় সেটার সাথে রিলেটেড। তারপরে হচ্ছে হারমোনি, অর্থাৎ হারমোনিয়াস ভাবে প্রকৃতির সাথে কিভাবে নিজেকে এক বলে মনে করব। ইমপ্লিসিট, অব্যক্ততা, মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক শ্রদ্ধা, গুরু শিষ্যের প্রতি
কিভাবে সমর্পণ করবেন সমস্ত কামনা বাসনাকে, গুরু যেভাবে শেখাবেন তার শেখানো পথেই শিষ্য কিভাবে সমস্ত কিছু শিখবে বা উপলব্ধি করবে, সেটাকে বলা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। রেসপেক্ট ফর দ্য অথরিটি, এখানে রেসপেক্ট ফর দ্য অথরিটি বলতে যে ধরনের স্ক্রিপচার গুলো পড়ানো হয়, হ্যাঁ, যে ধরনের বইগুলো এখানে পড়ানো হয় তার প্রতি শ্রদ্ধা, পরম সত্তার প্রতি শ্রদ্ধা, অ্যাবসলিউটের প্রতি আমাদের যে সমর্পণ, সেটাও কিন্তু বলা হয়েছে রেসপেক্ট ফর দ্য অথরিটি। সেলফ কনসিয়াসনেস, সচেতনতা বা আত্মসচেতনতার কথা বলা হয়। কালেকটিভিজম, সমষ্টিবাদ, অর্থাৎ এই যে বুদ্ধিস্ট কমিউনিকেশন অনেক বেশি আমাদেরকে কি করে, বা যে কোনো ইস্টার্ন কমিউনিকেশন আমাদেরকে সকলের সাথে এক হতে শেখায়, একাত্ম দৃষ্টিভঙ্গি রাখতে সচেষ্ট হয়। সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধিমূলক অবস্থা। ইমপারমানেন্সি মানে হচ্ছে অস্থায়ী বা অনিত্য, এইটাকে বলা হয়েছে ইমপারমানেন্সি। বৌদ্ধ দর্শনে এই ইমপারমানেন্স মানে হচ্ছে অনিত্য অবস্থার কথা স্বীকার করা হয়। সেখানে বলা হয় মানুষের জীবন কি ইমপারমানেন্স, অর্থাৎ মানুষের কিন্তু মানে মেটেরিয়াল অবজেক্টই হোক আর স্পিরিচুয়াল অবজেক্টই হোক, মেটেরিয়াল অবজেক্ট মানে হচ্ছে জড়সত্তা আর স্পিরিচুয়াল অবজেক্ট মানে হচ্ছে চেতন সত্তা, এই দুইয়ের কোনো স্থায়ী সত্তা স্বীকৃত হয়নি, সবটাই হচ্ছে অস্থায়ী। কারণ মানুষ প্রতি ক্ষণে পরিবর্তন হয়ে যায়, মানুষ প্রতি ক্ষণে বদলে যায়। তো এখানে মানে যেমন আমরা যদি বলি যে ধরো কোনো একটা নদীর জলের স্রোত, হ্যাঁ, সেই নদীতে একবার অবগাহন করা হলো বা একবার স্নান করা হলো, তুমি একবার স্নান করলে, তো সেখান থেকে উঠে পরবর্তীতে তুমি যখন আবার স্নান করছো দেখবে নদীর জলটা কিন্তু সেই সেম ওয়াটার থাকছে না, সেম ওয়াটারে আমরা কিন্তু স্নান করতে পারি না। কেউ কেউ বলছেন এই স্রোতের প্রবাহতে সেটা পরিবর্তন হয়ে যায়। ঠিক সেই রকমই বৌদ্ধ দর্শনে এই কনসেপ্টটা এসেছে, ইমপারমানেন্স বা থিওরি অফ মোমেন্টারিনেস যেটা আমরা বলে থাকি, ক্ষণিকত্ববাদ। হ্যাঁ, তো সেই ক্ষণিকত্ববাদের যে দৃষ্টিভঙ্গি সেটাও এই বুদ্ধিস্ট কমিউনিকেশনের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এরপর নেচার অফ ওয়েস্টার্ন কমিউনিকেশন। ওয়েস্টার্ন কমিউনিকেশনের নেচার কি? ওয়েস্টার্ন কমিউনিকেশন সবসময় ওয়ান সাইডেড হবে, অর্থাৎ একমুখী, এখানে কোনো ফিডব্যাক আসার সেরকম সম্ভাবনা থাকে না, লো ফিডব্যাক বা ফিডব্যাক আসার সম্ভাবনা কম থাকে। নেচার অফ ইস্টার্ন কমিউনিকেশন, এখানে মরাল টিচিংস আর সোশ্যাল টিচিংস এর কথা বলা হয়। মরাল টিচিংস আমরা তো বুঝলাম, নৈতিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়, আর সোশ্যাল টিচিংস কথাটার মানে হচ্ছে সামাজিক শিক্ষা। অর্থাৎ কেমন ভাবে সামাজিক শিক্ষা, না এটা এই রকম, ধরো এই যে আমরা সোসাইটির সাথে এক হলাম, আমরা সমাজের সাথে ওতপ্রোতভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা যা শিখেছি গুরু শিষ্য পরম্পরায়, আমরা যা শিখছি, একজন শিষ্য সে পড়াশোনা শিখে সে কি করবে, সে তো সোসাইটিতেই তো তার কোনো না কোনো তার যে দক্ষতা সেই দক্ষতার বিকাশ ঘটাবে, সে আরো কিছুজন স্টুডেন্টকে পড়াবে, তাহলে গুরুর যে ঋণ সেই ঋণটা সে পরিশোধ করবে। মনে করো আমার গুরু আমাকে যা পড়িয়েছেন, আমি যদি আমার শিষ্যকে সেটা পড়িয়ে সেটা বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি যে গুরুর কাছে পড়েছি সেই ঋণটা তো আমি পরিশোধ করতে পারবো। এরকম ভাবে দেখবে ভারতীয় সংস্কৃতিতে অনেক ধরনের ঋণ রয়েছে, সেই ডিবেট বা ঋণগুলোকে পরিশোধ করার কথাও বলা হয়। আর এইগুলো সম্ভব হয় পুরোটাই কিন্তু সামাজিক শিক্ষা বা সোশ্যাল টিচিংস এর মধ্যে দিয়ে। ঠিক আছে, এবারে আসি মিমিক্স। মিমিক্স কথাটার মানে কি? মিমিক্স ইজ মুভমেন্ট অফ ফেস অনলি ইরিটেট সামওয়ান। বলছে মিমিক্রি যখন করা হয় তখন একজন ব্যক্তিকে তাকে মুখভঙ্গিমার দ্বারা কি করা হয়, ইরিটেট করা হয়, তাকে একভাবে মানে ব্যঞ্জনা দেওয়া হলো, বা তাকে হচ্ছে ইরিটেট মানে হচ্ছে বিরক্তি করা হলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভঙ্গিমার মাধ্যম দিয়ে তাকে নকল করা হলো, এক কথায় বলতে পারি, তো সেটাই হচ্ছে মিমিক্স। এরপরে প্যান্টোমিমিক। প্যান্টোমিমিক মুভমেন্ট অ্যান্ড পজিশন অফ দ্য হোল বডি টু টেল স্টোরি। কোন একটি গল্প যখন শুধুমাত্র মুখভঙ্গিমার দ্বারা না হয়ে সমগ্র দেহের মুভমেন্ট বা দেহের গতি প্রকৃতির মধ্য দিয়ে করা হয় তখন তাকে বলা হয় প্যান্টোমিমিক। ঠিক আছে, অকিউলেসিস, ইট ইজ রিলেটেড টু আই কন্ট্যাক্ট। এগুলো জাস্ট তোমরা কিওয়ার্ড ধরে ধরে পড়তে পারো। আই কন্ট্যাক্ট বা এই অকিউলেসিস প্রক্রিয়া আমরা ক্লাসরুম কমিউনিকেশনের মাধ্যম দিয়ে হতে পারে। ঠিক আছে, বা ধরো কেউ একজন নৃত্য করছে, নৃত্য করার ক্ষেত্রে, নাচ করার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন মুদ্রা তার এক্সপ্রেশন গুলো কাজে লাগে, তো সেটাকেও বলা হচ্ছে অকিউলেসিস বা আই কন্ট্যাক্ট। ঠিক আছে, তো সে কোন মুদ্রার দ্বারা কিভাবে কোন একটা বিষয়কে ফুটিয়ে তুলবে, তো সেটাও কিন্তু এই আই কন্ট্যাক্ট এখানেও গুরুত্বপূর্ণ। তো এই আই কন্ট্যাক্টকে তার যে টেকনিক্যাল টার্ম সেটাই বলা হচ্ছে অকিউলেসিস। গেস্টার,
movement of the arms and the movement of the arms and hand only to tell something, হাত এবং বাহুর ভঙ্গিমার মাধ্যম দিয়ে যখন কিছু বলা হয় তখন তাকে বলা হয় গেস্টার। গেস্টার বিষয়টা এই যে আমি হাত তুলে হাত নামিয়ে কাউকে আমি বললাম গেট আউট, তুমি বেরিয়ে যাও, তা আমি হাত দিয়ে তাকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তারপরে ধরো হ্যান্ডশেক করলাম, হ্যান্ডশেকটা যদিও ওই হ্যাপটিক্স এর মধ্যে পড়ে যাচ্ছে, হ্যাপটিক্স মানে হচ্ছে টাচ, টাচ সেন্সেশনের মাধ্যম দিয়েও কিন্তু কমিউনিকেশন হতে পারে। আমি কারোর কাঁধে হাত রাখলাম, তাকে বাহুবা জানালাম, কাউকে আমি হাগ করলাম মানে তাকে আলিঙ্গন করলাম, ম্যাডাম কিছু শোনা যাচ্ছে না। নেগেটিভ থট, নোশন অফ ক্যাথোসিসের ধারণাই হচ্ছে সেটা যেখানে ক্লিনজিং পিউরিফিকেশন অফ দ্য থটস, কোনো নেগেটিভ কোনো কথা, নেগেটিভ কোনো বচন, সেগুলোকে তুমি কি করছো ইতিবাচক, কোনো একজন মোটিভেশনাল স্পিকার রয়েছেন বা যারা স্পিরিচুয়াল টক দিয়ে থাকেন, বেদান্ত সোসাইটির অন্যতম একজন কর্ণধার আমরা বলতে পারি স্বামী সর্বপ্রিয়ানন্দজি, তো তার যে বক্তব্য সেই বক্তব্য একটা ইতিবাচক কথোপকথন হিসেবে আমরা শুনে থাকি, ঠিক আছে। তো সেই জন্য আমরা বলতে পারি যে এই নোশন অফ ক্যাথোসিস, এখানে কি যা নেগেটিভ থটস এগুলোকে ক্লিনজিং করা হয়, এগুলোকে কিন্তু ছেঁকে নিয়ে একটা ইতিবাচক কোনো কথোপকথনের মাধ্যম দিয়ে কমিউনিকেশন সম্ভব হয়। তো এই ক্যাথোসিসের ধারণাটা থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে। ইস্টার্ন অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন এর তিনটে বৈশিষ্ট্য মোটামুটি ভাবে এখানে স্বীকার করা হয়েছে। এখানে মনে করা হয় টাইম ইজ ইনফাইনাইট, আমরা সময়কে কোনো কিছুর মধ্যে দিয়ে ধরে রাখতে পারি না, সময় হচ্ছে অসীম এবং অনন্ত, সুতরাং আমাদের উচিত শুধুমাত্র কর্ম করে যাওয়া, কোনো রকম কোনো কামনা বাসনা বা ডিজায়ার না রেখে কর্ম করে যাওয়া এবং সেই কর্মের দ্বারা আমরা যেন সকলের ভালো করতে পারি। তো এইভাবে সময়কে এখানে ইনফাইনাইট বা অনন্ত বলা হয়েছে। The world and universe is a single unit, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যে জগৎ বা এই ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে এটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট। আমরা এই জগৎকে হ্যাঁ আমরা কি করছি না খণ্ড খণ্ড ভাবে প্রত্যক্ষ করছি, আমরা পিসিমাল করে দিচ্ছি। পিসিমাল কথাটার মানে হচ্ছে তার যে অংশ সেই অংশগুলো দেখে দেখে আমরা প্রত্যক্ষ করছি। যেমন মনে করো তুমি কোনো একটা তুমি মনে করো যে তুমি যেখানে থাকো সেইটুকুটাই তোমার হচ্ছে জগৎ, কিন্তু এর বাইরেও তো জগৎ রয়েছে। আমরা ধরো বাইরে কোথাও গেলাম, সেখানে কিও তার সেই পরিবেশের সাথে আমরা নিজেকে এক করতে পারছি না, আমাদের বাড়ির পরিবেশটাই আলটিমেট। এটা আমাদের যদি এরকম একটা মানসিকতা থাকে তাহলে কিন্তু আমরা এটা কখনো উপলব্ধি করতে পারবো না এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যে জগৎ সেই জগৎ হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট। আমরা তখন একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির ভেদ করব। তো ইস্টার্ন কমিউনিকেশনে কিন্তু এটাই করা হয় না, মানে ওয়েস্টার্ন কমিউনিকেশন অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক আর ইস্টার্ন কমিউনিকেশন কি অনেক বেশি স্পিরিচুয়ালিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ হলিস্টিক। হলিস্টিক মানে হচ্ছে সামগ্রিকতা, যেখানে কি হয় একটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেখানে একজনের সাথে আরেকজনের অনুভব, একজনের সাথে আরেকজনের একাত্মতাকে উপলব্ধি করা হয়, কখনো কিন্তু খণ্ড দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখা হয় না। পিপল শুড হারমোনি উইথ নেচার, ব্যক্তির উচিত সবসময় পরিবেশের সাথে হারমোনি উইথ নেচার মানে হচ্ছে কমিউনিকেশন, ডাইরেক্ট কমিউনিকেশন নয়। যেমন আমরা পড়লাম বুদ্ধিজম, গুরু এবং শিষ্যর মধ্যে কিন্তু ইনডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে। ডাইরেক্ট কমিউনিকেশন কোনটাকে বলে জানো? যেখানে হয় ভার্বাল কমিউনিকেশন, কিন্তু বুদ্ধিস্ট কমিউনিকেশনে নন ভার্বাল কমিউনিকেশনের যে কিউজ গুলো সেটাই ব্যবহার করা হয়। গুরু শিষ্যকে, ধরো গুরু মৌনব্রত রেখেছেন, তাহলে শিষ্যকে তিনি বোঝাবেন তো ইশারা ইঙ্গিতের মাধ্যম দিয়ে, তাই না? তো সেই জন্যই এটা হয়ে যাচ্ছে ইস্টার্ন কালচার Eastern culture often favor indirect communication like non-verbal cues. Non-verbal cues গুলোই এখানে ব্যবহার করা হয়। Features of Western culture communication. Western culture is also place high value on directness.
ওয়েস্টার্ন কালচারে অনেক বেশি সরাসরি কমিউনিকেট করা হয়, ক্ল্যারিটি থাকে, অ্যাসার্টিভনেস ইন কমিউনিকেশন, এখানে অনেক স্পষ্টতা থাকে, অ্যাসার্টিভনেস থাকে, ঠিক আছে, ফিডব্যাক আসার সম্ভাবনা থাকে। অ্যাজ আ রেজাল্ট ওয়েস্টার্ন কমিউনিকেশন in Western societies tends to be more explicit and goal oriented. এই ধরনের কমিউনিকেশন একটি লক্ষ্য লাভের দিকে এগিয়ে চলে, কোন একটা গোল আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে পড়াশোনা করে একটা চাকরি পেতে হবে। আর ইস্টার্ন কমিউনিকেশনে সেখানে কি করা হয়, সেখানে দেখা হয়, মানে দেখানোই হয় যে জীবনটাই হচ্ছে তোমার শর্ট টার্মে রয়েছে, তোমার উচিত কি সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধি করা, চাকরির লক্ষ্যের জন্য না পড়া, তোমার উচিত হচ্ছে পড়াশোনা করার জন্য পড়া, যাতে করে তুমি অ্যাকচুয়ালি শিখতে পারো কেন পড়ছো, ঠিক আছে, এটা একটা ক্লিয়ার যে উপলব্ধি, একটা ইনটুইশন, এটাকে কিন্তু এনহান্স করার চেষ্টা করা হয়, তাই না? এবং এটা বলছে ইন্ডিভিজুয়ালিস্টিক ভ্যালুজ আর এমফাসাইজড ওভার কালেকটিভ অর কমিউনাল ভ্যালুজ। আচ্ছা, হট মিডিয়া। মিডিয়া তো বললাম, মিডিয়া বা চ্যানেল বলতে কি বোঝানো হচ্ছে সেটা বললাম। এই দুটো শ্রেণী বিভাগ রয়েছে, একটা কুল মিডিয়া আর একটা হচ্ছে হট মিডিয়া। হট মিডিয়াতে কি বলা হয়, অডিয়েন্স পার্টিসিপেশন ইজ লো, ইট ইজ অলসো নোন অ্যাজ সেন্ট্রালাইজড মিডিয়া, ইটস প্রমোটস হাই ভ্যালু ডেফিনেশন, ইটস প্রমোট হাই ডেফিনেশন অ্যান্ড কমপ্লেক্স কন্টেন্ট, ইট ইজ লিনিয়ার মিডিয়া ইউজড বাই ওয়ান সেন্স অর্গান। এক্সাম্পল, প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার। প্রিন্ট মিডিয়ার একটি অন্যতম দৃষ্টান্ত হচ্ছে নিউজ পেপার, ম্যাগাজিন, বুকস, হ্যাঁ, ম্যানুয়াল, এগুলো সব হচ্ছে প্রিন্ট মিডিয়ার অন্তর্গত, মানে যেগুলো ছাপানো হয় সেই ধরনের মিডিয়াগুলোকে বলা হচ্ছে প্রিন্ট মিডিয়া। তো এটাকে কেন হট মিডিয়াকে সেন্ট্রালাইজড বলা হয়েছে, এখান থেকে একটা অ্যাসারশন রিজনিং আসতে পারে। হট মিডিয়া এই কারণেই সেন্ট্রালাইজড মিডিয়া, কারণ এটাকে আমরা চাইলেই আমাদের মতো করে এডিট করতে পারি না। এটা কি হয়, এটা একটা সেন্টারে থাকে, একটা কেন্দ্রীয় এর ভূমিকা থাকে, এবং এটা যেহেতু আমরা চাইলে এটাকে এডিট করতে পারি না, সেই জন্য এই ক্ষেত্রে হট মিডিয়ার ক্ষেত্রে পার্টিসিপেন্ট যারা রয়েছেন তাদের যে পারফরমেন্স, তাদের মানে যারা শ্রোতা তাদের যে পারফরমেন্স, তারা যে অংশগ্রহণ করছেন সেটা কিন্তু অনেক কম থাকে। সেজন্য এই লাইনটাই এখানে দেওয়া হয়েছে, অডিয়েন্স পার্টিসিপেশন ইজ লো। কেন অডিয়েন্স পার্টিসিপেশন ইজ লো, কেন, কারণ এটা হচ্ছে সেন্ট্রালাইজড মিডিয়া, সেই জন্য পার্টিসিপেন্ট কখনো কিন্তু অ্যাক্টিভলি থাকে না। ইট ইজ লিনিয়ার মিডিয়া ইউজড বাই ওয়ান সেন্স অর্গান। আমরা যে কোনো একভাবে এটাকে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু যখনই চাই তখনই এটা এডিট করতে পারি না। একটা নিউজ পেপার আমার হাতে আসার পর যেভাবে খবরটা দিয়েছে সেভাবেই আমাকে পড়তে হবে। আমার মনে হচ্ছে এখানে ভুল কিছু রয়েছে, আমি কি সেটাকে গিয়ে এডিট করতে পারবো, সেটাকে গিয়ে আমি চেঞ্জ করে দিতে পারবো, সেটা পারবো না। এই জন্যই এটাকে বলা হয় সেন্ট্রালাইজড মিডিয়া। তোমাদের কিন্তু সবসময় সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস থেকে প্রশ্ন না দিয়েও সেন্ট্রালাইজড মিডিয়া আর ডিসেন্ট্রালাইজড মিডিয়া এর মধ্যে কিন্তু এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এরপর কুল মিডিয়া। কুল মিডিয়া কি, অডিয়েন্স পার্টিসিপেশন ইজ হাই। কেন বলছে অডিয়েন্স পার্টিসিপেশন ইজ হাই, কারণ এই ধরনের মিডিয়াকে আমরা ডিসেন্ট্রালাইজড মিডিয়া বলে থাকি। এখানে যারা অংশগ্রহণ কর্তা তাদের অংশগ্রহণ অনেক বেশি থাকে, কারণ এই ধরনের মিডিয়াগুলোকে তারা নিজেরাই তাদের মতো করে ব্যবহার করতে পারে। মিডিয়ার যদি ব্যবহার ঠিকঠাক না হয় তাহলে একটা ডিভাইড চলে আসে। যেমন আমরা যখন তোমাদের মোটামুটি ধরো মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি পড়বো, সেখানে দেখবে ডিজিটাল ডিভাইড এইটা একটা আসে। বা তোমরা যখন আইসিটি পড়বে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কমিউনিকেশন পড়ার পর যারা আইসিটি পড়বে তারা আরো ভালো করে বুঝতে পারবে। তো সেইখানে কিন্তু ডিজিটাল ডিভাইড বিষয়টা চলে আসে। ডিজিটাল ডিভাইড কি জানো, ডিজিটাল ডিভাইড হচ্ছে, মনে করো এই ইন্টারনেটকে অ্যাক্সেস করে আমরা যা ইনফরমেশন পাচ্ছি, যা বোঝার চেষ্টা করছি, যখন এক অংশের মানুষের সাথে আরেক অংশের মানুষ কোনো একটা মাধ্যমকে র্যাপিডলি ইউজ করতে পারছে আর আরেক অংশের মানুষ কোনো একটা মাধ্যমকে র্যাপিডলি ইউজ করতে পারছে না, তাহলে তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, ভেদ হয়ে যাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে ডিজিটাল ডিভাইড। ইন্টারনেটের অ্যাক্সেস ধরো যারা গ্রামাঞ্চলে থাকে, ঠিক আছে, তাদের জন্য খুব ভালো, তাদের জন্য খুব খারাপ, আর যারা শহরাঞ্চলে থাকে তাদের জন্য খুব ইন্টারনেটের অ্যাক্সেস ভালো, সেখানে নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যায়। তাহলে তাহলে যারা গ্রামাঞ্চলে থাকে তাহলে তারা সেইটাকে ব্যবহার করতে ঠিকঠাক পারছে না, তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে কিন্তু ডিভাইড এলো, ফিজিক্যালি ডিভাইড না, এই জন্যই এটাকে বলা হয় ডিজিটাল ডিভাইড। ঠিক আছে।
আচ্ছা, ইট প্রমোটস লো ডেফিনেশন অ্যান্ড সিম্পল কন্টেন্ট। এটা লো ডেফিনেশন সিম্পল কন্টেন্ট দিয়ে থাকে, সেই জন্য এখানে পার্টিসিপেন্ট যারা তাদের অ্যাক্টিভনেস, তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। It is non-linear media and used by more than one sense organ. এটা non-linear কারণ এটা একমুখী না, এখানে একাধিক ভাবে আমরা সেই মিডিয়াগুলোকে এডিট করে আমরা বার্তা সকলের কাছে পৌঁছে দিতে পারি। এক্সাম্পল টেলিফোন, টিভি এটসেট্রা। টেলিফোন আমরা যাকে চাই তাকে ফোন করতে পারি, এখানে প্রিন্ট মিডিয়ার মতো নয় যে যেটা রয়েছে সেটাই করতে হবে। তারপরে টিভি, আমরা যে চ্যানেল চাই সেটা দেখতে পারি, কেউ খেলার চ্যানেল দেখতে পারি, কেউ নাচের চ্যানেল দেখতে পারি, কেউ সিরিয়াল দেখতে পারি, যা কিছু, ঠিক আছে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন আর মডার্ন অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন কাকে বলে? ট্র্যাডিশনাল কমিউনিকেশন ইউজ বেসিক লোকাল resources such as poetry, storytelling, singing, dance, game to convey realistic message. তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যে ধরনের মেথডগুলো ব্যবহার করা হয়, মনে করো সবটাই তো কমিউনিকেশনের রেসপেক্টে করা হচ্ছে, সেজন্য এখানে কিছু পোয়েট্রি দিল। পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, কবিতা পাঠের মাধ্যম দিয়ে আমরা কি করলাম না, আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করলাম। স্টোরি টেলিং, স্টোরি টেলিং মানে হচ্ছে গল্পের ছলে, ঠিক আছে। এখানে কোনো রকম কোনো প্রযুক্তির ব্যবহার থাকে না বা টেকনোলজির ব্যবহার থাকে না। গুহা চিত্রের মাধ্যম দিয়ে কমিউনিকেশন হয়, তারপরে ধরো বই পড়ার মধ্য দিয়ে কমিউনিকেশন হয়, ডান্সের মাধ্যম দিয়ে হয়, সিঙ্গিং, কেউ গান করে কোনো বার্তা দিতে চাইছে, কেউ ধরো দেশাত্মবোধক কোনো গান করে সে কোনো কিছু বার্তা দিতে চাইছে। তো এইগুলো সব ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন। এরপরে মডার্ন অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন। মডার্ন অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন কাকে বলে? মডার্ন কমিউনিকেশন ফোকাসেস more on the use of machines and technology to influence communication. The modern approach of communication বা আধুনিক যোগাযোগ মাধ্যম হচ্ছে সেটাই যেখানে টেকনোলজির যে ব্যবহার, টেকনোলজির ব্যবহারকে সাথে নিয়ে কমিউনিকেশন করা। যেমন এখানে বলেছে টেকনোলজি টু ইনফ্লুয়েন্স কমিউনিকেশন। টেকনোলজির মাধ্যম দিয়ে একজন রিসিভার কিভাবে সেন্ডারের প্রাপ্ত মেসেজকে বুঝবে এবং বুঝে সেটার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, সেটাকেই বলা হয় মডার্ন অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন। মানে কমিউনিকেশন বা যোগাযোগ মাধ্যমের আধুনিক যে ব্যবস্থা সেটা, ঠিক আছে। আইডিয়াল কমিউনিকেশন ইজ অলসো নোন অ্যাজ ফেস টু ফেস কমিউনিকেশন। এই যে তোমাদের যেটা বললাম না, ফেস টু ফেস, ডায়াডিক কমিউনিকেশন, ইন্টার সাবজেক্টিভ কমিউনিকেশন, আইডিয়াল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এগুলো সব এক, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। দুজন ব্যক্তির মধ্যে হওয়া কমিউনিকেশন এবং সেখানে অবশ্যই ফিডব্যাক আসবে। আরো একটা জিনিস বলে দিই, অনেক সময় এরকম দিতে পারে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন আর ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন মানে কি? হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন মানে তুমি যে কমিউনিকেট করছো, একজন আরেকজনের সাথে যে কমিউনিকেশন করছে, সেখানে যখন ফিডব্যাক আসছে না তখন কমিউনিকেশনের যে প্রসেস, সেই কমিউনিকেশনের প্রসেসটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। আর ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়, কমিউনিকেশনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, অর্থাৎ যেখানে ফিডব্যাক আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। ইন্টারসাবজেক্টিভ কমিউনিকেশন ইজ অলসো নোন অ্যাজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনকে আমরা ইন্টারসাবজেক্টিভ বলে থাকি কারণ এখানেও দুজন ব্যক্তির মধ্যে হওয়া কমিউনিকেশন মুখোমুখি সম্বন্ধের উপর ভিত্তি করে হয়ে থাকে এবং সেটা অনেক বেশি এফেক্টিভও হয়। এরপরে হচ্ছে নয়েজ। নয়েজ মানে আমরা বলবো বাধা, নয়েজ মানে আওয়াজ, হ্যাঁ শব্দ হতে পারে সেটা। সেই নয়েজটা কি? যা কমিউনিকেশনের ক্ষেত্রে এক প্রকার ইন্টারফেয়ার করে, কমিউনিকেশনকে হস্তক্ষেপ করে সেটাকে বাধার সম্মুখীন করে তোলে, সেইটা হচ্ছে নয়েজ। নয়েজ ইন কমিউনিকেশন ইজ এনিথিং দ্যাট ইন্টারফেয়ার্স উইথ দ্য ইন্টারপ্রিটেশন অফ আ মেসেজ। তো কোনো একটা মেসেজকে ব্যাখ্যা করার জন্য, কোনো একটা মেসেজকে আমরা বুঝতে যখন চাইছি, সেখানে দেখবো একাধিক নয়েজ আসছে। একাধিক কি হচ্ছে, একাধিক তোমার এই যে বললাম না যে ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন আমরা হচ্ছি, বৃষ্টি এলো কি লাইট চলে গেল, হ্যাঁ সাফোকেশন লাগছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক নেই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার কোনো জায়গা নেই, এগুলো সব হচ্ছে নয়েজের গুরুত্ব
মানে নয়েজের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। The four types of noise in communication are psychological noise, এটাকে internal noise বলা হয়, physiological noise, এটাও internal noise, physical noise, external noise, আর semantic noise, understanding of a words, মানে lack of understanding of a words যখন বলবে তখন সেটা হবে semantics noise, মানে আমি ভাষা বুঝতে পারছি না, তোমার ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারছি না, তখন কিন্তু আমার প্রবলেম হচ্ছে, তখন আমি কমিউনিকেট করতে পারবো না, এইটাই নয়েজের দৃষ্টান্ত। এরপরে আসে টাইপস অফ ফিডব্যাক। আমি মোটামুটি তোমাদের 50টা টার্মিনোলজি পড়াবো, এই 50টা টার্মিনোলজির মধ্য দিয়ে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নও পেয়ে যাবে, এবং একই সাথে তোমরা যখন পরবর্তী টপিকগুলো পড়বে কমিউনিকেশনের, আজকে তো এটার মধ্যে দিয়ে মিনিং, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এইটার মধ্যেই রয়েছে, এটা যখন তোমরা আরো ভালো করে ডিটেলসে পড়বে তখন দেখবে এই জায়গাগুলো মেন জায়গা, যেগুলো তোমরা বোঝার পর যদি পরের গুলো পড়ো তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো টাইপস অফ ফিডব্যাক। লাইভ অর ইমিডিয়েট ফিডব্যাক ইজ নোন অ্যাজ পজিটিভ ফিডব্যাক। যখন ফিডব্যাক ইমিডিয়েটলি আসছে, তাৎক্ষণিকভাবে আসছে, হ্যাঁ, আমি কোনো কিছু বললাম তার ফিডব্যাক এলো, এটাকে আমরা বলে থাকি পজিটিভ ফিডব্যাক। তারপর ডিলেড অর অ্যাসিঙ্ক্রোনাস ফিডব্যাক ইজ অলসো নোন অ্যাজ নেগেটিভ ফিডব্যাক। তাহলে আমরা পজিটিভ ফিডব্যাককে সিঙ্ক্রোনাস ফিডব্যাকও বলতে পারি। তো অ্যাসিঙ্ক্রোনাস ফিডব্যাক যখন ডিলেড হচ্ছে, মাস মিডিয়া এবং সোসাইটির ক্ষেত্রে ডিলেড ফিডব্যাক আছে, তাই না, সরাসরি কিন্তু এত অডিয়েন্স একসাথে ফিডব্যাক দিতে পারে না, সেইটা কি হয়ে যায় অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনের দৃষ্টান্ত, বা অ্যাসিঙ্ক্রোনাস ফিডব্যাকও আমরা বলে থাকি। এরপরে আসছে ফ্যাটিক। ফ্যাটিক কথাটার মানে কি? The fatigue function is used to establish a social connection without really communicating any meaningful information. Fatigue function হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা কি করে থাকি, যেখানে সোশ্যাল কানেকশন মানে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটানোর জন্য আমরা কমিউনিকেট করে থাকি। সমাজে আমাদের কি রকম ইন্টারঅ্যাকশন হবে, আমি যে শিখছি, আমি যে কমিউনিকেট করছি, তার সমাজের জন্য কতটা প্রাসঙ্গিক, কতটা রিলেভেন্ট, এটা বোঝার জন্য কিন্তু আমরা ফ্যাটিক, এইটাকে আমরা পার্টিকুলার ফ্যাটিক টার্মটার অন্তর্গত করব। এই জন্য ফ্যাটিক বলতে সোশ্যাল ইন্টারঅ্যাকশনকে বোঝানো হয়েছে, বোঝা গেছে? এই অর্থে বুদ্ধিস্ট কমিউনিকেশনও এই ফ্যাটিক সিস্টেমের মধ্যে পড়ে যায়। মানে ফ্যাটিক কথাটার মানে হচ্ছে সোশ্যাল ইন্টারঅ্যাকশন বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া। এরপর জার্গন। জার্গন ব্যাপারটা কি? It is the language of specialized term used by a group or profession. জার্গন হলো একটি এমন শব্দ, যে শব্দ কোনো একটা স্পেশাল অকেশনে ব্যবহার করা হয়, কিন্তু তুমি যখন জনসাধারণের মধ্যে কমিউনিকেশন করবে, পাবলিকলি কমিউনিকেশন করবে, সেখানে যদি এই জার্গন শব্দটিকে ব্যবহার করো তাহলে কি হবে, তাহলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হব। তো জার্গন কিন্তু কখনোই কাম্য নয়, এটাও এক ধরনের সিমান্টিক নয়েজের অন্তর্গত। আমরা যখন নয়েজ পড়বো বা ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন পড়বো, সেখানে কিন্তু সিমান্টিক্স ব্যারিয়ার্স পড়বো, তো সিমান্টিক্স ব্যারিয়ার্সে এই জার্গন বিষয়টা থাকে। সেজন্য জার্গন হলো কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত একটি অতিরিক্ত ভারী শব্দ, যে শব্দ ব্যবহার করলে ব্যক্তি যা বুঝতে পারে, মানে কোনো স্পেশাল অকেশনে ব্যক্তি সেটা বুঝতে পারে, কোনো স্পেশাল পারপাসে সেটা বুঝতে পারে, কিন্তু কখনো কিন্তু সাধারণভাবে পাবলিকলি আমরা এই জার্গন বা অতিরিক্ত ভারী শব্দের ব্যবহার করব না। গোল্ডেন রুলস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের গোল্ডেন রুলস গুলি কি কি? কমিউনিকেশন কেমন হবে? Communicators should be heard, communicators should be understood, communicators must be appropriate. কমিউনিকেশনের ক্ষেত্রে গোল্ডেন রুলস বা সুবর্ণ নীতি হচ্ছে এটাই, যখন একজন অর্থাৎ সেন্ডার যখন রিসিভারের সাথে কমিউনিকেট করবে, তখন রিসিভারকে তার কথা অবশ্যই শুনতে হবে, তার কথা বুঝতে হবে, এবং কমিউনিকেটর মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট। যিনি সেন্ডার, তিনি যা সেন্ড করছেন তাকে সঠিকভাবে সেটা সেন্ড করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সঠিকতা, ঠিক আছে? তো এই তিনটে টার্ম আমাদের মনে রাখতে হবে, এটাই যদি উভয়ের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে তবেই কমিউনিকেশন সম্ভব হবে। তারপর বলছে ভার্বাল কমিউনিকেশন কখন মোস্ট পাওয়ারফুল হয়। ভার্বাল কমিউনিকেশন কখন মোস্ট পাওয়ারফুল হয়? when use নন ভার্বাল মেসেজ, যখন সেখানে কিছু কিছু নন ভার্বাল মেসেজ আমরা ব্যবহার করে থাকি।
ভার্বাল কমিউনিকেশনকে তুমি কখন স্ট্রং করে তুলতে পারো? তুমি কিছু বোঝাচ্ছ, সেখানে ধরো কিছু ইলিটারেট পার্সন রয়েছে যাদের অক্ষর জ্ঞান নেই, তো তাদেরকে যখন তুমি একটা সাইনের মাধ্যম দিয়ে বোঝাচ্ছ, কোনো একটা চিত্রের মাধ্যম দিয়ে বোঝাচ্ছ, তখন সেটা তারা বুঝতে পারে। তাহলে ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে তুমি যদি নন ভার্বাল কিউজ ব্যবহার করো, সেটা অনেক বেশি সঠিক হয়ে ওঠে এবং জনগণ সেটা বুঝতে পারে। এরপরে গ্রেপভাইন কমিউনিকেশন। গ্রেপভাইন কমিউনিকেশন ইজ আ মেথড of informal and unofficial form of communication held in a workplace. তো একটি ওয়ার্কপ্লেসে যখন আমরা কি করব, ইনফর্মাল এবং আনঅফিশিয়াল কমিউনিকেশন করব। অফিশিয়াল মানে সেখানে একটা স্ট্রাকচার থাকবে, সেখানে একটা ফর্মাল মানে একটা অফিসিয়াল স্ট্রাকচার থাকবে। যেমন কি, যখন আমি আমার বসের সাথে কমিউনিকেট করব, একটা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে করব। আমি ধরো যে কোনো মানে যাই তাই ভাবে তার সাথে গিয়ে কমিউনিকেট করতে পারি না। আমি কি আমার বসকে পার্সোনালি মেসেজ করে চ্যাট করে কমিউনিকেট করতে পারি না? আমি সেখানে একটা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আমি যার আন্ডারে কাজ করছি তার মাধ্যম দিয়ে সেখানে আমি পাঠাতে পারি। এটা এইটুকু ডেকোরাম আমাকে মানতে হয়। কিন্তু ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা হয় না। ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয় না, ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে আনঅফিশিয়াল ফর্মে কমিউনিকেট করা হয়। তার একটা দৃষ্টান্ত তো আমরা পড়লাম, রিউমার্স। রিউমার্স হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশনের একটা দৃষ্টান্ত। It is not have any defined structure or agenda, and it is carried out by the people in an organization in the form of rumors, gossip, false statement, half truths. এখানে কি করা হয়, অর্ধ সত্য কোনো কিছু বলা হয়। হাফ ট্রুথস মানে হচ্ছে অর্ধ সত্য, একটা রিউমার্স ছড়ানো হয়, গুজব ছড়ানো হয়, ঠিক আছে, গসিপ করা হয়, কারোর নিয়ে সমালোচনা করা হয়, বেশি করা হয় সমালোচনা, অপরের চর্চা। তো এগুলো সব গ্রেপভাইন কমিউনিকেশনের অন্তর্গত। টেরিটোরিয়ালিটি। টেরিটোরিয়ালিটি কি? ইট ইজ আ ফর্ম associated, it is a term associated with non-verbal communication that refers to how people use space or territory to communicate ownership or occupancy of areas and profession. তো টেরিটোরিয়াল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশনেরই একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা যেমন প্রক্সিমিক্স পড়েছি, সেই প্রক্সিমিক্স এর মতো টেরিটোরিয়ালিটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই টেরিটোরিয়ালিটিও কি হয় না, স্থান কেন্দ্রিক কমিউনিকেশনের মাধ্যম হয়ে দাঁড়ায়। নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে যখন কমিউনিকেশন স্থান কেন্দ্রিক হয়ে ওঠে, স্থান বা স্পেসকে কাজে লাগিয়ে আমরা কমিউনিকেট করব, সেটাকে যেমন প্রক্সিমিক্স বলা হয়, টেরিটোরিয়ালিটিও বলা হয়। টেরিটরি কথাটার মানে হচ্ছে স্থান, একটা এলাকা বা জায়গা বলতে পারি, ঠিক আছে। সেই ডিস্টেন্সটা যখন কমিউনিকেশনের মাধ্যম হয়ে দাঁড়ায়। ভিজুয়াল ডাইমেনশন অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের কিছু ভিজুয়াল ডাইমেনশন রয়েছে, যার মধ্যে আমরা বলতে পারি ভিজুয়াল ডাইমেনশনে কি কি আছে, ফিজিক আছে, জেন্ডার আছে, স্কিন কালার আছে। এগুলো দেখেও আমাদের কমিউনিকেশন হতে পারে। মানে এইগুলো কমিউনিকেশনকে অনেক বেশি কি করে, বুঝতে সাহায্য করে। ভিজুয়াল ডাইমেনশন দেখার মাধ্যম দিয়ে কোন কোন বিষয়ে আমরা দেখে বলতে পারি যে এটি কমিউনিকেশনের ভিজুয়াল ডাইমেনশন, ঠিক আছে। যার মধ্যে ফিজিক মানে হচ্ছে শরীর, আমরা বুঝতে পারি যে এটা মেল শরীর, মানে এটা মেয়ে না ছেলে, এরকম ভাবে আমরা বুঝতে পারি। লিঙ্গ দেখেও, জেন্ডারের থেকেও সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তারপরে স্কিন কালার, গায়ের যে রং বর্ণ, এগুলো সবই কিন্তু কমিউনিকেশনের এক একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। কারণ কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ভেদ তো রয়েছে, তো সেখানকার আমরা বুঝতে পারি কারা আমেরিকান, কারা আফ্রিকান, এইভাবেও কিন্তু এই স্কিন কালার কমিউনিকেশনের মাধ্যম হয়ে দাঁড়ায়। কমিউনিকেশনের এই ছিল মোটামুটি তোমাদের টপিক। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমায় করতে পারো। আর এটার মধ্যেই আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে রিলেট করেই তোমাদের আজকের নোটসটা প্রোভাইড করেছি। আশা করছি তোমরা এইটা পড়ে গেলে অনেক প্রশ্ন পাবে, এবং টাইপস অফ কমিউনিকেশন মোটামুটি আমি সবটাই বলে দিলাম। যদি তোমাদের কোনো নিজেদের কোয়ারিজ থাকে, তোমরা টাইম আছে, তোমরা সেটা করতে পারো, বা কিছু বুঝতে না পারলেও আমায় জানাতে পারো। বলো কোনো অসুবিধা থাকলে। সব বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? যারা যারা হাত তুলেছো কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, মডেলস অফ কমিউনিকেশন। মডেল মানে কি বলতে চাইছো? প্রসেসটাই তো।
হ্যাঁ, প্রসেস যেটা সেটাকেই হচ্ছে মোটামুটি ধরো যখন কমিউনিকেশন আমরা করছি তখন কি মডেলে করছি। আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা আমি একবার বলে দিচ্ছি। কমিউনিকেশনের প্রসেস কোনো কিছুই না, কমিউনিকেশনটা হচ্ছে তার জন্য কি কি কম্পোনেন্ট লাগছে আমাদের, তো সেই কম্পোনেন্টটা আমাদেরকে বুঝতে হবে। এটা একটা কমিউনিকেশনের মডেল, ঠিক আছে। যেমন মনে করো যে সেন্ডার, প্রথমে আমাদের সেন্ডার লাগবে, আমি এসএমসিআর মডেলই আসছি। তো সেন্ডার যিনি কি করছেন, মেসেজটা সেন্ড করছেন। তো রিসিভারকে মেসেজটা রিসিভ করতে গেলে তার মাঝখানে কি থাকবে, একটা চ্যানেল থাকবে, নালে তো মেসেজটা যাবে না। আমি একটা বার্তা দিচ্ছি, সেন্ডার মানে হচ্ছে যিনি মেসেজটা সেন্ড করছেন একজন ব্যক্তি হবে, চ্যানেল কথাটার মানে হচ্ছে একটা মাধ্যম হবে, আর রিসিভার মানে, আর মেসেজ মানে হচ্ছে কন্টেন্ট, বিষয়বস্তু হবে, মেসেজের কমিউনিকেশনের বিষয়বস্তু হবে। এগুলো আমরা যখন এই যে যেটা সিলেবাস রয়েছে তোমাদের মিনিং, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, তারপরে এফেক্টিভ কমিউনিকেশন পড়বো বা ক্লাসরুম কমিউনিকেশন পড়বো, তখন আমরা মডেলসটা নিয়েও খুব ভালো করে বা প্রসেসটা নিয়ে আলোচনা করব। সেখানে প্রত্যেকটা টপিক, সেন্ডার কাকে বলে, সেন্ডারকে কেন এনকোডার বলা হয়, ডিকোডার কাকে বলে, রিসিভারকে কেন ডিকোডার বলা হয়, বা তিনি কেন মেসেজটাকে ইন্টারপ্রেট করছেন, ফিডব্যাক বিষয়টা কি, ফিডব্যাক যেমন একটা রেসপন্স করা, সেটাকে আমরা ফিডব্যাক বলছি। মেসেজ মানে হচ্ছে কমিউনিকেশনের যে কন্টেন্ট সেটা। আরেকটা কি জানতে চাইছিলে, বলে দিচ্ছি, অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিংটা বললে মিস হয়ে গেছে। অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে যে শ্রোতা বা যিনি শ্রোতা তিনি রিসিভার, তিনি সেন্ডারের প্রাপ্ত মেসেজ যখন সঠিকভাবে শুনছেন এবং সেটা শুনে এক প্রকার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, মানে ফিডব্যাক আসার উপর ভিত্তি করে কিন্তু অ্যাক্টিভ লিসেনার আর প্যাসিভ লিসেনারের মধ্যে দুটো ভেদ রয়েছে। যারা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করে ফিডব্যাক দিতে পারে তাদেরকে বলা হয় সক্রিয় শ্রোতা বা অ্যাক্টিভ লিসেনার, আর যারা হচ্ছে সেই ফিডব্যাকটা দিতে পারে না বা দেয় না, রাদার আমরা বলতে পারি দেয় না, তারা হচ্ছে প্যাসিভ লিসেনার। হ্যাঁ, তো নিষ্ক্রিয় শ্রোতা। আর ক্রিটিক্যাল লিসেনারটা কি, ক্রিটিক্যাল লিসেনার হচ্ছে যারা ফিডব্যাক দেয় এবং নিজের একটা জাজমেন্ট দেওয়ার সেখানে চেষ্টা করে, তো তাদেরকেই বলা হয় ক্রিটিক্যাল লিসেনার। ব্লগ আর ব্লগস, তোমার তো অ্যাসিঙ্ক্রোনাস যে কমিউনিকেশন তারই একটা দৃষ্টান্ত। ব্লগ যেখানে আমরা আমাদের কোনো ডায়েরি লিখে রাখতে পারি, কোনো একটা টাইম ক্রোনোলজিক্যালি বিভিন্ন বিষয়কে সেখানে প্রেজেন্ট করতে পারি। আমার ব্লগটা কেউ এডিট করতে পারবে না, সেখানে ধরো আমি কিছু কোনো একটা আপডেট দিলাম আমার ব্লগে, সেটার একটা রিপ্লাই এলো অনেকদিন পরে এলো, ঠিক আছে। তো সেই ধরনের যে বিষয়গুলো রয়েছে এটা অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনের দৃষ্টান্ত। এফেক্টিভ কমিউনিকেশনের অন্যটা কি? এফেক্টিভ কমিউনিকেশন তো যে ধরনের কমিউনিকেশন আমাকে অনেক বেশি প্ররোচিত করছে, আমি যার দ্বারা প্রভাবিত হচ্ছে, আমার ক্লাসরুমে ক্লাস করতে ইচ্ছা যাচ্ছে, ইন্টারেস্ট গ্রো করছে, সেটাই এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশন ব্যক্তিকে অনেক বেশি উদ্দীপিত করে। ক্লাসরুমের ক্ষেত্রে এফেক্টিভ কমিউনিকেশন প্রয়োজন। টিচার যা পড়াবেন, টিচারের পড়ানোর বিভিন্ন ভঙ্গিমা থেকে স্টুডেন্ট সেটা ইন্টারেস্ট গ্রো করে যে সেটা পড়বে কিনা। এবার এই এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যারিয়ার চলে আসে। এফেক্টিভ কমিউনিকেশনকে আমরা আইডিয়াল কমিউনিকেশন বলতে পারি। হলো? আর যারা হাত তুলেছো? ম্যাডাম কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু প্রশ্ন উত্তর নিয়েছিলাম, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের আর কিছু প্রশ্ন আছে তাহলে তোমরা করতে পারো, নাহলে আমি লেফট করে যাব। ঠিক আছে, তাহলে আমি লেফট করছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। হ্যাঁ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। আমি তার আগে সবকিছু প্রসেস কমপ্লিট করে রাখছি যাতে করে আমাদের সময় নষ্ট না হয়। প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করছি। এখান থেকে স্ক্রিনটাও শেয়ার করে রেখে দিলাম। যেটা দেখতে পাচ্ছ নিচে রয়েছে তোমার কোড, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এর নিচে কোড রয়েছে। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, 2 মিনিটের বেশি সময় নেব না, তারপরে গ্রুপটা বন্ধ করে দেবো, দেন কোড শেয়ার করে দেবো। কোডটা নিচে রয়েছে, এটা ফার্স্ট পেজে যে আমাদের যে রুলস গুলো যেগুলো মেনে চলতে হবে যেভাবে, সেটা আমি বলে দিচ্ছি সবকিছু। একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো, দেখো গ্রুপটা ওপেন আছে।
একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, মানে আমি আবারও বলছি ফিডব্যাক শেয়ার করতে বলেছি, তোমার যা মনে হচ্ছে যে ক্লাসটা করে যেমন লেগেছে ঠিক সেটাই, একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, যদি পড়াশোনা করতে হয়, নেট পেতে হয়, তাহলে কিন্তু সেইভাবে পরিশ্রম করো। অন্তত আমার ওখানে শর্টকাট জানা নেই যে পরিশ্রম ছাড়া, না পড়ে সময় না দিয়ে কিভাবে নেট পাওয়া যায়, আমার এই শর্টকাট জানা নেই। কিন্তু তোমাকে সময় দিতে হবে, একদিনে কোনো কিছু হবে না, যেটা গতকাল থেকে বলে আসছি। কেউ যদি ভেবে থাকো একদিনে সবকিছু হবে, কিচ্ছু করতে পারবে না। তোমাকে আস্তে আস্তে এগোতে হবে এবং প্রতিদিন নিজেকে মেজার করতে হবে কোথায় দাঁড়িয়ে রয়েছো। নিজের সাইকোলজিকে বোঝাতে হবে যে আমি এগোচ্ছি। এগুলো যদি না পারো, তাহলে কালকে তোমার হাঁটতে ইচ্ছা করবে না, এগোতে ইচ্ছা করবে না, দৌড়াতে ইচ্ছা করবে না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। আবার বেশি সময় নেবো না, দেন এটা শেষ হওয়ার সাথে সাথে আমি কোড শেয়ার করে দেবো। কোডটা কিন্তু নিচে রয়েছে, এখানে কোড নেই, কোড নিচে রয়েছে, কোন নাম্বারে পাঠাবে সেটাও নিচে রয়েছে, আমি শেয়ার করে দিচ্ছি। কিন্তু তার আগে একটু প্লিজ তোমরা যদি ফিডব্যাক শেয়ার করো। ফিডব্যাক শেয়ার করার পর, কোড শেয়ার করার পর, তারপরে যদি তোমরা থাকো, তাহলে আমি 10 মিনিট 15 মিনিট কথা বলতে পারবো। আর যদি না থাকো, যদি পারমিশন না দাও, তাহলে আর কিছু বলবো না। সময় দাও, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, হবে। আমি আবারও বলছি, হবে। শুধু এতটুকু বিশ্বাস রাখো। আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে, স্যার থাকবেন, অন্য একজন স্যার থাকবেন। টিচিং অ্যাপটিটিউড ক্লাস, মানে আমি জানিয়েছিলাম আমার রেসপেক্টে যদি বলি, তাহলে আমার কাছে টিচিং অ্যাপটিটিউড সাবজেক্টটা একটু খটোমটো লাগে। তবে হ্যাঁ, যারা এখানে এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, যারা সাইকোলজি, ফিলোসফি এই টাইপের সাবজেক্ট যাদের রয়েছে, তাদের সাথে কিন্তু আবার আগামীকালকের ক্লাস খুব ভালো ম্যাচ করবে। তারা অনেক কিছু জানে এই সাবজেক্ট সম্পর্কে। মোটামুটি টাইম হয়ে গেছে, এবার গ্রুপটা তাহলে বন্ধ করে দেবো। একটু ফাস্ট করো যারা লিখছো, এখনই গ্রুপটা বন্ধ করে দেবো। একটু ফাস্ট করো। আমি গ্রুপটা বন্ধ করে দিলাম তাহলে। চলো, আমি কোডটা শেয়ার করে দিই। কোডটা যেটা বললাম, যে একটু মন দিয়ে শুনবে, যে প্রথমত টাইপ করে পাঠাতে হবে। এমন নয় যে নিচে একটা গরুর রচনা লেখা রয়েছে, জাস্ট দুটো তিনটে ওয়ার্ড বলতে পারো, দুটো তিনটে ওয়ার্ড। বা টোটাল ওয়ার্ড যদি কাউন্ট করে, টোটাল লেটার কাউন্ট করা, হয়তো 10 থেকে 15টা লেটার হবে। তাহলে বুঝতে পারছো কতটুকু। তো এরকম এটাকে টাইপ করে পাঠাতে হবে শুধুমাত্র। আবারও বলছি, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কারণ এটা কিন্তু ম্যানুয়ালি পাঠানো হবে না, এটা কিন্তু সিস্টেম বা সফটওয়্যারের মাধ্যমে যাবে। সিস্টেম সফটওয়্যার কিন্তু স্ক্রিনশট বা ছবি বা কোনো ইমেজ রিড করতে পারে না, ও শুধুমাত্র টাইপ করা ওয়ার্ড কিন্তু রিড করতে পারে। তাই বারবার বলছি, টাইপ করে পাঠাবে, নিচে যে কোডটা রয়েছে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নেক্সট, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আরো জানিয়ে রাখি, এই নাম্বারটা তোমার গ্রুপে নেই, অর্থাৎ তুমি যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে নেই, এটা একটা নতুন নাম্বার। তাই এই নাম্বারটাতেই তোমায় কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে যাবে না। অর্থাৎ গ্রুপে অন্য কোনো নাম্বার রয়েছে, তুমি বারবার মেসেজ করছো, আমিও তোমাকে একাধিক নাম্বার থেকে মেসেজ করছি, দেখতে পাচ্ছ। আমি যে নাম্বারগুলো থেকে মেসেজ করছি, এরা সবাই কিন্তু অ্যাডমিন রয়েছে। তুমি পার্সোনাল কন্ট্যাক্ট করতে ওই নাম্বারগুলো ইউজ করতে পারো, কিন্তু কোডের জন্য ওই নাম্বার ইউজ করবে না, তাহলে তোমার কাছে যাবে না। আমি একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, আমি ম্যানুয়ালি কাউকে পাঠাতে পারবো না। তুমি অন্য নাম্বারে পাঠাবে, আমি সিন করব, বাট আমি পাঠাতে পারবো না, এটা আমার লিমিটেশন, আমি কোনোভাবেই পাঠাতে পারবো না। তুমি হাজার রিকোয়েস্ট করলে আমি পাঠাতে পারবো না, আমি একদম প্রথমেই জানিয়ে রাখলাম। নেক্সট যেটা বললাম, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, মানে এখনো তোমরা জানো না, তাই এটা তোমার কাছে আননোন বা সিক্রেট। কিন্তু এটা যখন সবার সামনে আমি পাবলিশ করে দেবো, এটা কিন্তু সিক্রেট থাকবে না। তাই আগামীকাল কিন্তু টিচিং অ্যাপটিটিউডের পর আবার নতুন সিক্রেট কোড আসবে, অর্থাৎ আজ যেটা ইউজ করছে আগামীকাল সেটা থাকবে না। একই রকম ভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পাল্টে যাবে।
এই তিনটে জিনিস একটু মেনে চলবে। নাম্বার 1, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নাম্বার 2, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। নাম্বার 3, আমি বলবো টাইমের মধ্যে, মানে ধরো আমি আজ রাত 12টার সময়, আমি আজ রাত 12টার সময় যে আমি এই কোড সিস্টেমটা রান করে দিলাম, তো 12টার সময় আমি যে মুহূর্তে আমি রান করব, তার আগের মুহূর্তে যাদের কোড আসবে, যাদের সঠিক কোড আসবে, শুধুমাত্র তাদের নাম্বারটাই কিন্তু ও নিয়ে নেবে, সিস্টেমটা নিয়ে নেবে। কিন্তু তুমি ধরো রাত্রেবেলা 12টার পর, মানে আমি সিস্টেম রান করে দিলাম, তারপর তুমি কোড পাঠিয়েছো, তোমার সবকিছু ঠিক আছে, তুমি কোড ঠিক পাঠিয়েছো, সঠিক নাম্বার পাঠিয়েছো, তাহলেও কিন্তু তোমার কাছে যাবে না। যদি তুই একবার সিস্টেম রান হয়ে যায়, তাহলে কিন্তু আর তোমার কাছে যাবে না। তাই তিনটে জিনিস আমি রাত 12টা পর্যন্ত সময় দিচ্ছি। এখন তো 9:30 বাজে বা 9:40 বাজে, আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি। তো 12:30 পর্যন্ত তুমি সময় নাও। পাঠাতে তোমার খুব বেশি হলে 10 সেকেন্ড লাগতে পারে, ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগতে পারে। এই তিনটে পয়েন্ট একটু মেনে চলবে। কোডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কোড, এই যে যেটা এখানে হাইলাইট করা আছে, এটাই কোড, টিচিং মাই ড্রিম। এই শুধু এইটুকু টাইপ করবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর পাঠাবে কোন নাম্বারে? এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, 6291515880। এই নাম্বারটা কিন্তু গ্রুপে নেই, তো এই নাম্বারটাতে কিন্তু তোমাকে টাইপ করে পাঠাতে হবে, 6291515880, 6291515880। এই নাম্বারটাই শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে পাঠাবে না। থার্ড যেটা বলতে চাইছি, যে অবশ্যই টাইমের মধ্যে পাঠাবে, শুধুমাত্র টাইপ করে এই কোডটাকে পাঠাও টাইমের মধ্যে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, টিচিং মাই ড্রিম, টিচিং মাই ড্রিম, এটুকু শুধু টাইপ করে পাঠাও, টিচিং মাই ড্রিম, এটুকু শুধু টাইপ করে পাঠাও। কটা ক্যারেক্টার রয়েছে? 8টা, 2, 10 আর 5, 15টা ক্যারেক্টার রয়েছে। প্রত্যেকদিন এরকমই থাকবে, এর থেকে বড় হবে না, বরং ছোট হবে। ঠিক আছে? কোড এরকম ভাবে ম্যাক্সিমাম 12 থেকে 15টা ক্যারেক্টার বা লেটারের মধ্যে থাকবে। তো এই হচ্ছে কোড, টিচিং মাই ড্রিম, এটুকু শুধু টাইপ করে পাঠাও। কোথায় পাঠাবে? 6291515880। এটা শো করবে যে তুমি আলটিমেট ক্লাসটা করেছিলে। তিনটে পয়েন্ট যেটা আগেও বললাম। নাম্বার 1, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নিচে এই নাম্বারটাতে শুধুমাত্র পাঠাবে, অবশ্যই টাইমের মধ্যে, আমি বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো, রাত 12টার মধ্যে অবশ্যই কোডটাকে পাঠিয়ে রাখো। আমার মোটামুটি বলা বক্তব্য শেষ। আমার নেক্সট কোশ্চেন তোমাদের কাছে, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে? দুদিন ক্লাস হয়ে গেল, পরপর দুদিন ক্লাস হয়ে গেল, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে? কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে? আমার অফিসিয়ালি ক্লাস ক্লোজ, এরপর তোমরা রয়েছো তাই আমি 2-4টে কথা বলছি। তোমরা যদি চলে যাও, বেরিয়ে যাও, আমি আর কথা বলবো না। 3 নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো তো? আমি বলবো লেগে থাকো, বারবার এটাকে বিশ্বাস রাখো যে একদিনে তুমি কিচ্ছু পরিবর্তন করতে পারবে না। এই কথাগুলো বারবার নিজেকে বলো, নিজের কাছে পজিটিভ ভাইব তৈরি করো, কানের কাছে বারবার সেই রিফ্লেকশন গুলোকে নিয়ে এসো বারবার, যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, আমি করবই। এই কথাগুলোকে নিজেকে বারবার বলো, রেগুলার বলো। এবং যা কিছু, মানে এই যে আমাদের গতকাল আমরা 4টে মানে এই সরি টোটাল 10টা ইউনিটকে দুটো ভাগে ভাগ করেছিলাম। 6টা ইউনিট ছিল আমাদের থিওরি ইউনিট, আর 4টেকে বলছিলাম আমরা প্র্যাকটিক্যাল, এরকম তো ছিল। তো আমি সেই জায়গা থেকে বলছি যে ইউনিট পড়াশোনা করো না কেন, সবসময় লিখে পড়াশোনা করবে। গতকাল আমি বলেছিলাম, এটাকে জানি না কেউ মেনে চললে কিনা, যদি একজন দুজনেরও উপকার হয়, তাহলে হয়তো আমার এই বলাটা সার্থক হবে। কি বলেছিলাম? যে তোমার এন্টায়ার 10টা ইউনিটকে 3টে ভাগে ভাগ করো, স্ট্রং, মডারেট, উইকনেস। এইখানে তুমি রেগুলারের এই গ্রাফটাকে চেঞ্জ করে দেখাও। ডিউরেশন নাও, একদিন না এক সপ্তাহে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তুমি কতটা চেঞ্জ করতে পারছো। মানে আমি যেটা এক্সাম্পল হিসেবে বলেছিলাম, যে তোমার ধরো একটা ইউনিট হচ্ছে ধরো খুব স্ট্রং, 5টা ইউনিট ধরছি মডারেট, 4টি ইউনিট ধরছি তোমার উইক। তো তুমি এখান থেকে দেখো যেগুলো মডারেট রয়েছে তাকে স্ট্রং এ আনতে পারছো কিনা, যেগুলো উইক সেটাকে মডারেটে আনতে পারছো কিনা, এই মডারেট গুলোকে আবার স্ট্রং এ পাঠাতে পারছো কিনা। এটাকে রেগুলার করতে থাকো। দেখো তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে সবকিছু, যে তোমার পারফরমেন্স কি, তোমার ফিউচার কি, সবকিছু তুমি চোখের সামনে দেখতে পাবে। এটাকে নিয়ে এসো, একদম চোখের সামনে নিয়ে এসো, রেগুলার ওটাকে মেজার করো। প্রত্যেক সপ্তাহে ওই জায়গাটাকে চেঞ্জ করো, যে আমি এই সপ্তাহে এন্ড অফ দা উইক আমি কি করতে পারলাম। রেগুলার করো,
আজকে যেটা বলবো, যে ধরো আজকে আমরা একটা থিওরি ক্লাস করলাম কমিউনিকেশন, 1.5 ঘন্টা ক্লাস। এই 1.5 ঘন্টা ক্লাসে তুমি যেটা বুঝলে, তোমাকে যদি কালকে পড়ানোর জন্য বলতাম যে আজকে যে ক্লাসটা হয়েছে এটা তুমি কালকে ক্লাস নেবে, তাহলে তুমি কি করতে? তোমার তো একটা মেন্টাল প্রিপারেশন দরকার। তুমি যেটা করবে এর পরবর্তী থেকে, যে এই যে ক্লাসটা 1.5 ঘন্টার ক্লাস, তুমি ক্লাসটাকে লিখবে, কন্টিনিউ লিখবে। কি লিখবে? 10 থেকে 15 মিনিটের মধ্যে। পুরো ক্লাস লেখার দরকার নেই, এর মধ্যে কিছু কি ওয়ার্ড আছে, কি পয়েন্ট। আমরা যখন রিসার্চ করব, রিসার্চের ক্ষেত্রেও আমাদের এই কি পয়েন্ট দরকার হয়। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা থিসিস যখন আমরা লিখি, সেখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট থাকে, তারপরে কি ওয়ার্ডস থাকে। আমি এই কি ওয়ার্ডস এর কথা বলছি। আমি এখানে একটা কথা বলে রাখি, যদি কারোর এই রিলেটেড কোনো অসুবিধা থাকে, মানে যারা একদমই জানো না এই ফিল্ডে যে কিভাবে রিসার্চের প্রপোজাল তৈরি করতে হয়, আমরা কিভাবে থিসিস বা কোনো আর্টিকেল কিভাবে পড়বো, ওখান থেকে কিভাবে হয় লিটারেচার রিভিউ ব্যাপারটা কি, একটা পুরো পেপার স্ট্রাকচার কি, এইগুলো যদি না জানো আমাকে বলো, তাহলে আমি সময় নিয়ে একটু বলে দেবো। এটা বলতেও আমার অন্তত 20 মিনিট সময় লাগবে, তবে তুমি ভালোভাবে বুঝতে পারবে। তো আজ যেটা বললাম, যে 1.5 ঘন্টার ক্লাসটাকে তুমি 10 মিনিট সময় নাও, 15 মিনিট সময় নাও, নিয়ে এন্টার লেখো, পুরো থরোলি লেখো। এবং এই লেখাটা এমন নয় যে খুব সুন্দর করে লিখতে হবে, খুব ভালো করে চকচকে লিখতে হবে, একদম না। তুমি তোমার মতো করে লেখো, কন্টিনিউ জাস্ট লিখে যাচ্ছ। এটা পরবর্তীতে বোঝার দরকার নেই, তুমি এখন যেটা লিখছো সেটুকু শুধু দেখো বুঝতে পারছো কিনা, যে জাস্ট এই পয়েন্ট গুলো হচ্ছে, এটাকে এই বলে, এটাকে এই বলে, এরকম টাইপের। ডায়াগোনাল কমিউনিকেশন, হরাইজন্টাল কমিউনিকেশন, ভার্টিক্যাল, হেডিং করার দরকার নেই, যে এইরকম টাইপের হরাইজন্টাল কমিউনিকেশন, এটাকে মুখে বলো। বা তোমার যদি মনে হচ্ছে না সেন্টেন্সের দরকার নেই, জাস্ট আমি ইমেজে কোনো কিছু একটা এঁকে বোঝাতে পারবো, তাই মানে নিজের জন্য, পুরোপুরি নিজের জন্য, তুমি পরিবর্তন বুঝতে পারবে, রেগুলার পরিবর্তন বুঝতে পারবে। তোমার সাইকোলজিকে যদি এটা খাওয়াতে না পারো, যে তুমি আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছো কালকে এগিয়েছো, 1 সপ্তাহ আগে যেখানে ছিলে 1 সপ্তাহ পরে তুমি এগিয়েছো, 1 মাস আগে কোথায় ছিলে 1 মাস পরে, এটা যদি তুমি না বোঝাতে পারো, তোমার এই ফিল্ড ভালো লাগবে না। শুধু মনে হবে নেটের ফর্ম ফিল আপ বেরিয়েছে, একবার ফর্মটা ফিল আপ করে দিই, দেখা যাক কি হয়। নেগেটিভ তো নেই, মানে আমাদের যখন কি হয় দেখবে, সান্ত্বনা ওয়ার্ডটা খুব বাজে জিনিস, ওটা সবসময় বেডরুমের মধ্যে রাখবে, বেডরুম থেকে বের করবে না ওকে, তাহলে তোমার লাইফ শেষ করে দেবে। এই যে এই ব্যাপারগুলোকে আমি বলছি সান্ত্বনা। মানে ব্যাপারটা এরকম যে তুমি যখন এইগুলোতে একদম খুব বেশি পাজেল হয়ে যাবে, সময় নিতে পারছো না, কিছু করতে পারছো না, যা কিছু বলছি মেনে চলছো না, তখন তোমার কাছে এরকম চলে আসবে। এটা তো নেগেটিভ নেই, ফর্মটা ফিল আপ করে দিই, যা প্রিপারেশন রয়েছে দেখবো। যদি ওই কি বলে, পাশ থেকে যদি কারোর কম্পিউটার এরকম ভাবে দেখিয়ে যদি কিছু করা যেতে পারে, করে দেবো। আর তা না হলে যা আছে পাঠিয়ে দেবো, তাতে যদি হয়ে যায় হবে, না হয় না হবে। আর ভালো লাগে না এই চাকরি বাকরি করে, সংসার সামলে, এই করে তা করে, এইগুলো করলে তুমি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে, তুমি নিজেকে ওই আল ইজ ওয়েল বলতে পারবে। আলটিমেট কিছু হবে না, আলটিমেট কিচ্ছু হবে না। কারণ এই ফিল্ডে এখানে এটা করার পর তোমার কিন্তু একটা বিরাট ফিউচার বা বিরাট তোমার পারফরমেন্সের জায়গা পড়ে থাকছে। কারণ আগামী দিনে তুমি যখন রিসার্চ করবে, তোমার যেমন একটা কাজে লাগবে, ঠিক একই রকম ভাবে যখন তুমি কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে যখন জয়েন করছো, তোমার আন্ডারেও এরকম টাইপের স্টুডেন্টরা আসবে যারা তোমার আন্ডারে রিসার্চ করবে। তো সেখানেও কিন্তু তোমার এই নলেজটা ভীষণভাবে কাজে লাগবে। নিজে যদি কিছু না জানো, অপরকে বলবে কি করে, কি করে করাবে? তো এই জায়গাগুলোর কথা বলছি বারবার, যে আমরা তো সবাই ম্যাচিওর, ব্যাপারগুলো বুঝি, ভালো মন্দ কোনটা কি সবকিছু বুঝি আমরা। তাই সেইগুলোকে খেয়াল রাখো। কারণ খেয়াল করে দেখো, যে এখনো ধরো আমরা ধরে নিচ্ছি 50 জন মতো রয়েছে, তার মানে ব্যাপারটা এরকম যে অনেকে বেরিয়ে গেছে, তার মানে এরা এরা কিন্তু এরকম রয়েছে যে হ্যাঁ, ডেফিনেটলি ওখানে কিছু ভ্যালু পাওয়া যাচ্ছে না, যাবে না, বা এরপর যা কিছু বকবে তাতে করে সময় নষ্ট হবে, ডেটা নষ্ট হবে। এর থেকে আমি একটু ইউটিউব দেখবো, কিছু রিলস দেখে নেবো, তাতে আমার কাজে লাগবে। আর তোমরা যারা রয়েছো দূর, ঠিক আছে এখনো ভাত হয়নি বলছে, এখনো রান্না হয়নি বলছে, তো রান্না হতে লাগুক, খাবারটা দিতে লাগুক, যতক্ষণ বকে ঢুকছে, যদি খাবার দিয়ে দেয় চলে যাব, আর না হলে শেষ পর্যন্ত থাকবো। এরকম যাদের রয়েছে, আমি তো তাদের জন্য না। কিন্তু তোমার যদি মনে হয় যে হ্যাঁ, কিছু জায়গা তোমাকে হিট করতে পারছি, তাহলে ডেফিনেটলি সেগুলোকে শোনো। প্রত্যেকটা জায়গা এগুলোকে লিখে রাখার চেষ্টা করো, খুব বেশি দিন মনে রাখতে পারবে না, একটা সময় গিয়ে 10 দিন 15 দিন পর হারিয়ে যাবে, কি একটা যেন বলেছিল এরকম ভাবে, তবে কি একটা পয়েন্ট বলেছিল, এইরকম ব্যাপারটা চলে আসবে। তো সেই জায়গা থেকে বলছি, এগুলোকে পারলে লেখো, সব সময় খাতা নিয়ে বসো।
মানে তুমি কন্টিনিউ, ওই যে বললাম যে আমাদের যা কিছু করবে তুমি লিখবে, কন্টিনিউ লিখবে, শুধুমাত্র পড়বে না। আমি এইভাবে আস্তে আস্তে জানিয়ে দেবো যে বই কিভাবে পড়বে। একটানা অনেকের এরকম ব্যাপার রয়েছে, হয়তো তোমার কাছে সময় আছে, বাট তুমি একটানা 1-1.5 ঘন্টাও পড়তে পারো না। তুমি 10-15 মিনিট পড়ছো, 20 মিনিট পড়ছো, আধ ঘন্টা পড়ছো, আবার এদিক ওদিক চলে যাচ্ছে, উঠে যাচ্ছ, পড়তে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, আবার এদিকে আধ ঘন্টা ঘুরে আসলে আবার পড়তে বসছো, বা ফোনটা নিয়ে 10 মিনিটের জন্য কখন আধ ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে নিজেও লিখতে পারছো। তো এই এই জায়গাগুলোর কথা বলছি। তো এইগুলো রেজাল্ট এন্ড অফ দ্য ডে তুমি দেখতে পাবে। কারণ জেনে রেখো, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। ঠিক বলছি তো? ক্যান্সার বলে কোনো রোগ হয় না। রোগ হয় কি? জ্বর, সর্দি, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, খিদে হচ্ছে না, বুকের কাছে ব্যথা, পিঠের কাছে ব্যথা, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, এইগুলো হচ্ছে ওই রোগটার কিন্তু কারণ। ফলাফল হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কোনো রোগ না। ঠিক একই রকম ভাবে তুমি যদি সেই রকম ভাবে হেলদি মেনটেন করতে পারো, তাহলে আজকে যেরকমটা রয়েছে, মানে এরকমটা হয় না যে ধরো আমরা দুজন বন্ধু, যে আমি ধরো কোনো রকম স্মোক করি না, আরেকজন বন্ধু খুব স্মোক করে, তো হঠাৎ করে দেখা গেল আমরা দুজনই প্রায় সমবয়সী। তো সমবয়সী এতে এরকম ব্যাপারটা যে একজন বন্ধু 20 বছর ধরে স্মোক করছে, তো এবার দেখা হলো অনেকদিন পর, কিরে তুই তো আমাকে বলেছিলি সিগারেট খাস না, ক্যান্সার হয়, কই আমি তো এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তার মানে কি এটা বোঝাচ্ছে? বা আমি কোনো কিছু স্মোক করি না বা কোনো কিছু, তার মানে এটা বোঝাচ্ছে যে আমি সম্পূর্ণভাবে, এটা এটা বোঝাই, এটা থেকে এটা ইন্ডিকেট করে যে আমি আজও ভালো রয়েছি। তার মানে আমি নিশ্চয়ই আমার এই পুরো জার্নি বা আমার যা কিছু, আমি নিশ্চয়ই হেলদি কোনো কিছু মেনটেন করছি। আমার ওই বন্ধুটা আজও কোনো কিছু বুঝতে পারছে না, 2 বছর পর বুঝতে পারবে। কারণ সোলো পয়জন যেটা, সেটা কখনো বোঝা যায় না যে এই কারণের জন্য এটা হয়েছে, এটা কখনো বোঝা যায় না। এটা একটা মানে রেজাল্ট পাওয়া যায় ফাইনালি। এই ফাইনাল রেজাল্ট তুমি কখনো আইডেন্টিফাই করতে পারবে না যে সম্ভাব্য কারণ কতগুলো ছিল। হয়তো তুমি দুটো একটা বুঝতে পারলে যে আমার এই রেজাল্টের সম্ভাব্য কারণ এই দুটো তিনটে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে এরকম 20-25-30টা কারণ রয়েছে। আমরা সেগুলোকে বুঝতে পারি না, ধরতে পারি না। ঠিক আছে? তো এই জায়গা থেকে বলছি, এই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে প্রত্যেক দিন নিজেকে এইভাবে আপডেট রাখো, প্রত্যেক দিন, আর প্রতি মুহূর্তে বিশ্বাস রাখো। আমি কোথাও দেখো এখনো পর্যন্ত না ট্যালেন্টের কথা বললাম, না তোমাকে বললাম যে এত এত পড়ো বা কিছু, বই এই বই কিনে নিয়ে এসো। কারণ গতকালও বলছিলাম, তোমার যদি 2000 টাকা থাকে না, তুমি একসঙ্গে 3-4-5টা বই কিনে আনতে পারবে। কিন্তু পড়বে কি? কি পড়বে? কি পড়বে? শুরুই করতে পারবে না। তুমি শুরুই করতে পারবে না, কোন ইউনিট থেকে শুরু করবে? তাও বা ধরো ওই ছোটবেলার মতো চোর পুলিশ করে কাউন্ট করে কিছু একটা বের করলে, বেরোলো, হ্যাঁ কমিউনিকেশন বেরোলো। শুরু করবে কোথা থেকে? কি পড়বে? কমিউনিকেশনের কোন সাব ইউনিট শুরু করবে? ব্যাপারটা কিন্তু এই জায়গায়। নেক্সট আর একটা পয়েন্ট বলে রাখি, এটা বলে আজ আমি রাখবো এই পর্যন্ত, যে লাইফে অপশনস কমাও। আমাদের লাইফে অপশনস যত বেশি, তোমার সাকসেস রেট তত কম। তুমি এর হাজার একটা এক্সাম্পল দেখতে পারো, সব ক্ষেত্রে একটাই আনসার আসবে, যে অপশন যত বেশি আসছে তত তোমার সাকসেস রেট কম। ধরো আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠে কৃষ্ণনগর যাবো, তাহলে আমার তাড়া থাকবে যেভাবে একটা ভালো জানলার পাশে বসা। আমি শিয়ালদা গিয়ে দেখলাম কৃষ্ণনগর লোকালটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তখন আমার মনে হবে এই জানলার পাশে বসে দেখলাম, ও বাবা এই জানলা থেকে আবার রোদ আসছে, এখানে বসা যাবে না। ও পাশের জানলায় গিয়ে বসলাম, গিয়ে বসে দেখলাম হ্যাঁ ঠিকঠাক আছে, অসুবিধা নেই। ওমা এখানে দেখি দেখি এই পাশে জানলার এখানে কে পানের পিক ফেলে রেখেছে, না এটাই বসা যাবে না। আবার ও পাশে চলে গেলাম, এ পাশে হেলান দেওয়া যাচ্ছে না, মাথার দিকটা কিছু হচ্ছে না। আবার গিয়ে পেছন দিকে বসলাম, হ্যাঁ এইবার একটু ভালো আছে, এটা হেলান দেওয়া আছে। কিন্তু আর উপরে ফ্যানটা চলছে না। তো তোমার কাছে এরকম মনে হবে, কিন্তু তুমি ধরো দৌড়ে দৌড়ে কোন রকম শিয়ালদায় পৌঁছে ট্রেনে পা দিলে কৃষ্ণনগর লোকালটা ছেড়ে দিল, মানে দাঁড়ানোর জায়গা নেই, এরকম একটা ব্যাপার, দাঁড়ানোর জায়গা নেই। সেই জায়গায় তুমি কোন রকম ভিতরে গিয়ে ঢুকলে, গিয়ে দেখলে একজন দাঁড়িয়ে রয়েছে, সবে মাত্র ঘামটা মুছছো, ব্যাগটা কোথায় রাখবে এরকম একটা ব্যাপার। সেই মুহূর্তে দেখলে যে একজন লোক সবে দমদম থেকে ট্রেনটা ছাড়লো, দাদা উঠলো যে বেল ঘুরিয়ে নামবে, তুমি পাশে বসে পড়লে চতুর্থ সিটে। সেখানেও তুমি
অর্ধেক জায়গা পেয়েছো বসার জন্য, বাকি অর্ধেক ঝুলে রয়েছে, তারপরে ওটা বিরাট স্যাটিসফ্যাকশন। ঠিক বলছি তো? একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে একবার পড়ো না। একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে একবার করে পড়ো না। আমি ধরো ম্যাথ, রিজনিং, ডিআই এগুলোর কথা বলছি, এগুলো সবার ক্ষেত্রে প্রবলেম হয়। ফার্স্ট পেপারে বেশিরভাগ ছেলে মেয়েদের এইটাতে প্রবলেম রয়েছে। ধরো ম্যাথের জন্য বা ডিআই এর জন্য 10 জন টিচারকে ফলো করো, ইউটিউবে এখানে ওখানে সেখানে, এরকম 10 জনকে ফলো করো, তোমার সাকসেস রেট কমবে। একজনকে ফলো করো, একজন থেকে ম্যাক্সিমাম 2 জন, যে ইনি ম্যাথ করাচ্ছেন, ইনি ডিআই করাচ্ছেন। তৃতীয় কাউকে যদি কালকে থেকে ভালো লাগতে শুরু করে, তাহলে এইখান থেকে একজনকে বসিয়ে দাও। কোনোভাবে এটাকে বাড়িও না। যত বাড়বে তোমার অপশন, তত কিন্তু তোমার সাকসেস রেট কমবে। তুমি আজ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, টেলিগ্রাম গ্রুপে রয়েছো, ফেসবুক গ্রুপে রয়েছো, তোমার সমস্যা বাড়বে। যেখানে কাজে লাগছে না বেরিয়ে এসো, একবার কমিয়ে দেখো। ইভেন আমার এই গ্রুপটা, আমাদের এই গ্রুপটা যদি তোমার মনে হচ্ছে না এখান থেকে ভ্যালু পাচ্ছ না, বেরিয়ে যাও। আমাকে ফলো করার পর যদি মনে হচ্ছে না তুমি ভ্যালু পাচ্ছ না, বেরিয়ে যাও। আমি বিশ্বাস করি আমি কেউ না। কালকে যদি তোমার মনে হয় অন্য কোনো ব্যক্তি, কোনো মহামানবকে খুঁজে পেয়েছো যে তোমাকে ভ্যালু দিতে পারছে, ঠিকঠাক এ করতে পারছে, ডেফিনেটলি সেখানে চলে যাও। কারণ আলটিমেট সাকসেস পাওয়ার কথা, ওটা তোমাকে দেখবে, ব্যাকগ্রাউন্ড কেউ দেখতে আসবে না, কেউ দেখবে না তুমি অঙ্কটা কিভাবে করেছো, লিখে করেছো না শর্টকাটে করেছো, এক্স ধরে করেছো, কেউ দেখতে আসবে না। দেখবে রিফ্লেকশন, আনসার ঠিক এসছে, তো আনসার ঠিক আসলে তুমি কিন্তু জিনিয়াস। আর না হলে তোমার মধ্যে প্রচুর মেরিট রয়েছে, প্রচুর কিছু রয়েছে, কিন্তু আলটিমেট আনসার করতে পারোনি, তাহলে তোমার ওর কিচ্ছু দাম নেই। ঠিক তো? আমাদের সোসাইটি এটাই মনে করে, এটাই কিন্তু আমাদের একমাত্র ঠিক জায়গা। আমি এই পর্যন্ত রাখলাম। আমি বারবার বলবো, লেখো, মানে ধরো কালকে কমেন্ট বক্স খোলা থাকবে যখন, তখন বারবার লেখো যে আমি করে দেখাবোই, আমি পারবো, আমার দ্বারা হবে, বাধা যায় আসুক তা আমার, প্রবলেম যা আসুক তা আমার, সলভ আমি করব, সবকিছু আমার, খারাপ হলে আমার, ভালো হলেও তা আমার, আমি করব, আমি দেখাবো। করে দেখো, বারবার নিজের কাছে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করো। আমি ছাড়লাম এই পর্যন্ত। ভীষণভাবে ডিটারমাইন্ড থাকো, মানে কোনো অবস্থাতে সামান্য ঠুনকো জিনিস যেন তোমাকে আঘাত না করতে পারে, তোমাকে হেলাতে না পারে। কি হবে নেট পড়ে, এইগুলো, এই কথা বলার পর তারপরে যেন তোমার মুড আলগা না হয়ে যায়। ডিটারমাইন্ড রাখো, কারোর কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। আমি আবারও বলছি, আমাদেরকে কেউ ভালোবাসে না, ভালোবাসে আমার ডেজিগনেশনকে, ভালোবাসে আমার চেয়ারটাকে, সম্মান করে আমার পারফরমেন্সকে। আমাদেরকে কেউ ভালোবাসে না, কেউ না। যে মা বাবা আমাদেরকে প্রথম দেখে এক গাল হেসেছিল, এত জোরে হেসেছিল, এখনো তুমি ওরকম হাসি দেখোনি, সেই মা বাবা কালকে তুমি বারবার যখন মুখ থুবড়ে পড়বে, বারবার মুখ থুবড়ে পড়বে, একদিন সেই মা বাবাও তোমাকে ঘুরিয়ে বলবে, ছেড়ে দে বাবা, দরকার নেই, সবার হয় না, তুই একটু অন্য কিছু দেখ, বেসরকারি চাকরিটাকে দেখ। রাম কাকার ছেলে দেখ চাকরি পেয়েছে, তোর বাবা দোকানটা পারে না, বাবার বয়স হচ্ছে, সময় মতো খুলতে পারে না, মালপত্র নিয়ে আসতে পারে না, তুই এবার দোকানটা গিয়ে বস বাবা, আর দরকার নেই, বয়স হচ্ছে, এবার বিয়ে টিয়ে দেবো। ছাড়া মধ্যবিত্ত আমাদের গরিবদের ওসব চাকরি বাকরি হবে না। আলটিমেট ওই মা বাবাও একটা সময় তোমার পর ভরসা হারিয়ে ফেলবে। তো ভালো থেকো, শুধুমাত্র ডিটারমাইন্ড থাকো, হবেই। শুধু এইটুকু বলো যে আমি হবেই, আমি করে দেখাবো, আমি পারবই, শুধু এটা বলো। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় টিচিং অ্যাপটিটিউডের ক্লাস থাকবে, মিস করবে না ক্লাস। রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস আমি যথাসময় ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবো। গ্রুপে আমি ইনফর্ম করে দেবো যে সবাইকে পাঠিয়ে দিয়েছি, গ্রুপে আমি ইনফর্ম করে দেবো। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, ভালো থেকো।